ওকে, তাহলে আমরা ইয়ার্ন স্পিনিং সেকশন থেকে যখন পারচেজ করব তখন আমরা কিছু রিকোয়ারমেন্ট বলে দেই যেটা আমরা ডিসকাস করেছি। এরপরে ডাবলিং টুইস্টিং। ডাবলিং টুইস্টিং যে বিষয়টা মানে দুইটা ইয়ার্ন এটাকে একসাথে নিয়ে গিয়ে পাশাপাশি নিয়ে গিয়ে এখানে টুইস্ট দিয়ে দিই, আমি দুইটা ইয়ার্ন টুইস্ট দিয়ে দিলাম, এই মেশিনটা ডাবলিং টুইস্টিং বলে। দুইটা ইয়ার্ন পাশাপাশি নিয়ে যেয়ে তারপর টুইস্টিং দিয়ে দিলাম, ডাবলিং টুইস্টিং। তো ডাবলিং এন্ড টুইস্টিং, ডাবলিং করার পরেই টুইস্টিং বিষয়টা ঘটে থাকে। যেমন দুইটা ইয়ার্ন পাশাপাশি নিয়ে যাব, দুইটা কোণ থেকে দুইটা ইয়ার্ন নিয়ে আসলাম, এই একটা কোণ, এই একটা কোণ প্যাকেজ, এখান থেকে একটা ইয়ার্ন, এখান থেকে একটা ইয়ার্ন পাশাপাশি নিয়ে আসার পরে এরপরে টুইস্টিং দিয়ে দেব, ডাবলিং এন্ড টুইস্টিং। আচ্ছা, এই এই যে ডাবলিং টুইস্টিং মেশিনটা, এই মেকানিজম বা প্রসেসটা কখন লাগবে? এটা তখনই লাগবে যদি আমাদের ফেব্রিক স্পেসিফিকেশনের মধ্যে, আমরা জানি ফেব্রিক স্পেসিফিকেশন বা ফেব্রিকের কনস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ফর্মুলা বা একটা সিস্টেম ব্যবহার করি। প্রথমে ওয়ার্ক কাউন্ট লিখি, মনে করো 40, তারপরে ওয়েফট কাউন্ট লিখি, 30 হোক, আবার 50ও হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ইপিআই লিখি 120, পিপিআই লিখি 68। এরপরে আমরা দেই কত ফেব্রিকের উইথ, ফেব্রিকের উইথ কত, কত ইঞ্চি ফেব্রিকের উইথ হবে, এইটা ফেব্রিকের স্পেসিফিকেশন। তার মধ্যে এইটা হচ্ছে ওয়ার্ক কাউন্ট, এটা ওয়েফট কাউন্ট, এটা ইপিআই বা এন্ডস পার ইঞ্চ, এটা পিপিআই বা পিক্স পার ইঞ্চ। ইপিআই কে সাধারণত ওয়ার্প ইয়ার্নের ডেন্সিটি বলা হয়, পিপিআই কে ওয়েফট ইয়ার্নের ডেন্সিটি বলা হয়, 40 কে লিনিয়ার ডেন্সিটিও বলা হয়। 40 যে কাউন্ট, এটা লিনিয়ার ডেন্সিটি, মানে কাউন্টের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। যদি তুমি জার্নাল বা পেপার পড়ো, বিভিন্ন আর্টিকেল গবেষণা পত্র পড়ো, ওখানে লিনিয়ার ডেন্সিটি কথাটা লেখা থাকবে। সেটা 40 যদি, যেহেতু এখানে কোনো ধরনের অন্য কোনো টি বা ডি, টি থাকলে টেক্স, ডি থাকলে ডেনিয়ার, তো যেহেতু কোনো ধরনের টি বা ডি এই ধরনের কোনো কিছু লেখা নাই, দ্যাটস ওয়াই ইট ইজ ইংলিশ কাউন্ট, অর্থাৎ 40 এনি। কোনো কিছু লেখা না থাকলে আমরা ইংলিশ কাউন্ট ধরে নেব, তাহলে এখানে 40 এনি, 30 এনি মানে ইংলিশ কাউন্ট। আর যদি এখানে লেখা থাকতো যে 40 টি বড় করে টি লেখা থাকতো, তাহলে 40 টেক্স। এখানে লেখা থাকতো যদি 50 ডি, তাহলে 50 ডেনিয়ার। এই টেক্স এবং ডেনিয়ার হচ্ছে ডিরেক্ট সিস্টেমে কাউন্টের নাম্বারিং সিস্টেম বা কাউন্টের একক, টেক্স এবং ডেনিয়ার। আর এনিটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমে। আমি একটু ঝালাই করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, যেহেতু এখানে আমরা যখন 40 30 লিখেছি, সেক্ষেত্রে কোনো ধরনের টিডি লেখা নাই, দ্যাটস ওয়াই ইট ইজ ইংলিশ কাউন্ট। তাহলে 40 ইংলিশ কাউন্ট বা এনি, আর 30 ইংলিশ কাউন্ট বা এনি। অনেক ক্ষেত্রে 40 কে এভাবে লেখা হয়, ইংলিশ কাউন্টকে 40 দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস লেখা হয়, মানে 40 ইংলিশ কাউন্ট এনি। আবার অনেক ক্ষেত্রে 40 লিখে এন দিয়ে ই, এটা লেখা হয় 40 এনি। আর যখন আমরা স্পেসিফিকেশনের কথাটা বলবো, এভাবে রিপ্রেজেন্ট করার কথাটা আসবে, তখন যদি কোনো ধরনের অ্যাপোস্ট্রফি এস অথবা এনি লেখা না থাকে এবং টিডিও লেখা না থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরেই নেব এটা ইংলিশ কাউন্ট। এখানে যে ওয়ার্প ইয়ার্নের ডেনসিটি বা ওয়েফট ইয়ার্নের ডেনসিটি, যেটাকে ইপিআই পিপিআই বলতেছি আমরা, এই ইপিআই 120, এখানে ইপিআই বলতে এন্ডস পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতটা ওয়ার্প ইয়ার্ন আছে। এটা ইপিসিএম ও হতে পারে, ইপিসিএম সেন্টিমিটার, মানে এন্ডস পার সেন্টিমিটার। 1 সেন্টিমিটারে কতটা এন্ডস আছে সেখানে অবশ্যই বলে দিতে হবে যে এখানে 120 হচ্ছে ইপিসিএম। কিছু না বলা থাকলে ইপিআই ধরে নিতে হবে। যখনই এটা এন্ডস পার সেন্টিমিটারের কথাটা আসবে, তখন অবশ্যই বলে দিতে হবে যে ইপিসিএম। আর যদি না বলা থাকে সেক্ষেত্রে ইপিআই, এন্ডস পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতটা ওয়ার্ক ইয়ার্ন আছে। অনুরূপভাবে এটাও পিপিসিএম হতে পারে, কিন্তু না বলা থাকলে পিপিআই। দিস ইজ দ্য প্রসিডিউর অফ ফেব্রিক স্পেসিফিকেশন প্রেজেন্টেশন। আচ্ছা, এখন আমরা এভাবে ফেব্রিক স্পেসিফিকেশন বলতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, এভাবে তো করতে পারি 40 30 120 68, আবার একটা স্ল্যাশ দিয়ে 60 ইঞ্চি, এটাও হইতে পারে। তাহলে এখানে কি বোঝা গেল? 40 হচ্ছে এখানে ওয়ার্ক কাউন্ট, 30 ওয়েফট কাউন্ট, 120 ইপিআই, 68 পিপিআই, 60 হচ্ছে ফেব্রিক উইথ। এভাবেও হতে পারে, রিপ্রেজেন্টেশনটা এভাবেও হতে পারে।
এই দুইটা পদ্ধতিতে বেশি ব্যবহার করা হয়, ফ্যাক্টরিতে বলো বা বিভিন্ন পেপারে বলো। এই দুইটা পদ্ধতিতে সবচেয়ে বেশি পরিমাণে ফেব্রিক স্পেসিফিকেশনকে রিপ্রেজেন্ট করা হয়। সেটা আমরা গত ক্লাসেই ডিসকাস করেছিলাম যে ফেব্রিক স্পেসিফিকেশনটা কি। এখন একটা বিষয় আসতেছে, ডাবল ইয়ার্ন এন্ড গ্রিন্ডেল ইয়ার্ন। হোয়াট ইজ ডাবল ইয়ার্ন, হোয়াট ইজ গ্রিন্ডেল ইয়ার্ন? ডাবলিং টুইস্টিং মেশিন তখনই লাগবে যদি আমার ফেব্রিক স্পেসিফিকেশনের মধ্যে, অথবা বায়ার আমাকে ফেব্রিক স্পেসিফিকেশন বলে দিতে পারে যে 40-30, যেভাবে আমি আগের স্লাইডে রিপ্রেজেন্ট করলাম, এভাবে না করে বায়ার যদি আমাকে কোনো ফেব্রিক সোয়াচ দিয়ে দেয়, কোন একটা ফেব্রিক সোয়াচ দিয়ে দিল, রুমাল টাইপ একটা ফেব্রিক দিয়ে দিল, রুমালের আকারের একটা নির্দিষ্ট লেংথ উইথের, এখান থেকে আমি ইপিআই বের করে ফেলবো, এই ফেব্রিকটাকে অ্যানালাইসিস করে এখান থেকে পিপিএও বের করে ফেলবো। তো পিপিআই পেয়ে গেলাম, মানে 1 ইঞ্চিতে কতটা এন্ডস আছে, 1 ইঞ্চিতে কতটা পিক্স আছে বা ওয়েবটা আছে, এটা বের করে ফেললে পিপিআই পেয়ে গেলাম। এরপর এখানে ওয়ার্প ইয়ার্নের কাউন্টার বের করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি, আমরা জানি বিজলিস ব্যালেন্স টেকনিক। তোমরা যদিও এখন না পড়ে থাকো, টিটিকিউসি যদি পড়ে থাকো তোমরা পাবা। তো একটা কাউন্ট বের করার জন্য একটা পদ্ধতি বা একটা ছোট মেশিন আছে, এটাকে বিজলিস ব্যালেন্সও বলা হয়। সেখান থেকে আমরা ইজিলি ওয়ার্পের কাউন্ট এবং ওয়েবটের কাউন্ট বের করতে পারবো। তাহলে পিপিআই, ওয়ার্প কাউন্ট, ওয়েব কাউন্ট, এই ফেব্রিক সোয়াচ থেকেও বের করে ফেললাম আমরা। বায়ার আমাকে দিয়ে দিল এই সোয়াচটা। আচ্ছা, এরপরে উইথ বায়ারকে বলে দিতে হবে, কারণ বায়ার তো আমাকে একটা সোয়াচ দিয়েছে, ফেব্রিকের সোয়াচ দিয়েছে, মানে কি একটা ছোট ফেব্রিক দিয়েছে, এখানে উইথ আমি এখান থেকে পাবো না। বায়ার আমাকে বলে দিবে যে আমার ফেব্রিকের উইথ এত 58 হবে, 58 আর 62 আর 68, যেটা বায়ার বলে দিবে সেটা আমাকে করতে হবে। এটা সোয়াচ দেখে বোঝার কোনো উপায় নাই, সোয়াচ মানে হচ্ছে ছোট একটা ফেব্রিকের টুকরা। আচ্ছা, তাহলে এখানে পিপিআই, ওয়ার্প কাউন্ট, ওয়েব কাউন্ট আমি পেয়ে গেলাম, ফেব্রিকের উইথ বায়ার বলে দিবে। এখন যদি বায়ার আমাকে ফেব্রিক স্পেসিফিকেশন দিয়ে দেয়, সেক্ষেত্রে যদি এভাবে ফেব্রিক স্পেসিফিকেশনটা দিয়ে দেয়, মনে করো 40 দিয়ে 2, $58, এই একটা ফেব্রিক স্পেসিফিকেশন বায়ার আমাকে দিল, মনে করো সোয়াচ না দিয়ে এটা দিল, ফেব্রিক স্পেকটা এভাবে বায়ার আমাকে রিপ্রেজেন্ট করে দিল যে কোনো একটা পদ্ধতি মেনটেন করে। তাহলে সেক্ষেত্রে আমাকে 40/2, 2/40 বলতে কি বোঝাচ্ছে? আর দুইটা কি একই মানে কিনা, 40/2 এবং 2/40, এটা কি মিন করে? মনে করো সোয়াচ না দিয়ে এরকম করে আমাকে একটা ফেব্রিক স্পেক দিয়ে দিল, সেক্ষেত্রে কি বোঝায়? তাহলে ওখানে 40/2 বলতে 40 কাউন্টে দুইটা ইয়ার্ন, এটাও 40 কাউন্ট, এটাও 40 কাউন্ট, 40 কাউন্টে দুইটা ইয়ার্ন পাশাপাশি ডাবল করে টুইস্ট করতে হবে। দিস ইজ 40/2 বা 40 ডাবল। 40 কাউন্টের দুইটা ইয়ার্ন ডাবলিং করে টুইস্টিং করতে হবে, এটাকে রিপ্রেজেন্ট করা হয় 40/2 দিয়ে, অর্থাৎ 40 ডাবল ইয়ার্ন, এটাকে বলা হয় 40 ডাবল। 40 ডাবল মানে 40 কাউন্টের দুইটা ইয়ার্ন বা ডাবল ইয়ার্ন একসাথে করে টুইস্টিং করা হয়েছে। দিস ইজ 40 ডাবল বা 40/2। আচ্ছা, 40 কাউন্টের দুইটা ইয়ার্নকে ডাবলিং করে টুইস্টিং করা হলে রেজাল্টেন্ট কাউন্ট কি হবে? রেজাল্টেন্ট কাউন্টটা কি হবে? 80 কি হবে? 80 হবে না 80 হবে? 20 হবে নাকি? হ্যাঁ 20 হবে। এটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে বলি, যদি আমার একটা না থাকে তিনটাও থাকে, সেখানে ফর্মুলাটা জানো তোমরা? 1/n আছে মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, 1/n আর ইকুয়াল 1/n, n1 প্লাস 1/n2 প্লাস 1/n3 প্লাস 1/n4, এরকম করে চলতে থাকবে। এটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে রেজাল্টেন্ট কাউন্ট বের করার সূত্র। যদি আমরা ইনডিরেক্ট কাউন্ট হিসেবে কোনো ইয়ার্নকে যদি আমরা এক্সপেক্ট করি, স্পেসিফিকেশন হিসেবে লিখি যে ইয়ার্নের কাউন্টটা ইনডিরেক্ট সিস্টেমে, সেক্ষেত্রে 2 বা ততোধিক ইয়ার্নকে যদি আমরা ডাবলিং টুইস্টিং করে ফেলি, সেক্ষেত্রে তার রেজাল্টেন্ট কাউন্ট বের করার ফর্মুলাটা হচ্ছে এই যে 1/nr = 1/n1 প্লাস 1/n2 প্লাস 1/n3, এভাবে চলতে থাকবে। দুইটা হলে দুইটা, n2 পর্যন্ত, তিনটা হলে 3, n3 পর্যন্ত। এখানে আমরা অবশ্যই এখানে 20 হয়ে যাবে, রেজাল্টেন্ট কাউন্টটা অবশ্যই কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাছাড়াও ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে যখন ভ্যালু বাড়তে থাকে, তখন সেটা কোর্সার ভ্যালু বাড়তে থাকার অর্থই হচ্ছে সেটা ফাইনার হবে। যত ভ্যালু বেশি তত ফাইনার, আর যত ভ্যালু কম সেটা কোর্সার হবে, কোনো সন্দেহ নাই। ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে ভ্যালু বাড়লে ফাইনার হয়,
আর যখন ভ্যালু কমে তখন সেটা কোর্সার হয়। যেহেতু 40 কাউন্টে দুইটা ইয়ার্নকে পাশাপাশি রেখে ডাবলিং টুইস্টিং করা হলো, সেটা অবশ্যই কোর্সার হবে আগের থেকে। সেটা অবশ্যই আগের থেকে কি হবে, মোটা হবে, কোর্সার হবে। দ্যাটস ওয়াই এর ভ্যালুটা অবশ্যই কম হবে। সেটা কারো বুঝতে সমস্যা হচ্ছে? এই যে ভ্যালু বাড়লে ফাইনার, কমলে কোর্সার। না স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে ইনডিরেক্টের ক্ষেত্রে। ডিরেক্টের ক্ষেত্রে উল্টাটা হবে। ডিরেক্টের ক্ষেত্রে ভ্যালু যত বাড়তে থাকবে তত কি হবে, কোর্সার হবে, কমলে ফাইনার হবে। তাহলে এটা দিস ইজ ডাবল ইয়ার্ন। 40/2 মানে হচ্ছে 40 কাউন্টের দুইটা ইয়ার্ন পাশাপাশি রেখে ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে। রেজাল্টেন্ট কাউন্টটা অর্ধেক হবে যদি সেটা ইনডিরেক্ট কাউন্টে কাউন্ট গুলোকে হিসাব করা হয়। আচ্ছা, এবার হচ্ছে টুইস্টিং, ডাবলিং টুইস্টিং করে আমরা কি পাইলাম, এটা ডাবলিং বলা হয়, ডাবল ইয়ার্ন। আর আমি যদি বলি 2/40 তাহলে এটা কি হবে? এটা কি একই মিন করে? 40/2 এবং 2/40 এটা কি একই জিনিস মিন করে, বা কি এটার সিগনিফিকেন্সটা কি কেউ আন্দাজ করে বলতে পারবা? একজন বল, দুই একজন বলো, যার যেটা মনে আসতেছে, সমস্যা নাই। স্যার মেবি একই জিনিস মিন করেছে, কারণ দুইটা তো ইয়ার্ন স্যার। এখন তো শুধু এমন তো হইতে পারে না স্যার, 2 কাউন্টে স্যার 40টা ইয়ার্ন, এমন তো এমন হতে পারে না, এমন হতে পারে না কেন, সেটা ব্যাখ্যা করো। 2 কাউন্টে স্যার 40টা ইয়ার্ন, মানে এটা একটু 40টা ইয়ার্ন ইউজ করা স্যার একটু মানে কেমন হয় না স্যার? এটা জাস্ট আমি গেস করে বললাম আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমার গেস ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ কোনো? ওর কথাটা ঠিক আছে একেবারে। 2 কাউন্টের 40টা ইয়ার্ন মানে তো ওটা অনেক মোটা হয়ে যাবে। 2 কাউন্ট মানে মানে অনেকটা এরকম যে দড়ি টাইপের হয়ে যাবে আর কি। 2 কাউন্ট মানে হচ্ছে সুতুলি, কথাটা শুনে থাকবা কিনা, ওই যে বেশ মোটা হবে। আহ, মুদিখানার দোকানে একটা একটা দড়ি টাইপের জিনিস দিয়ে বেঁধে দেওয়া হয়, দেখছো? যদি প্লাস্টিকের কোনো একটা পলিথিনে যদি কোনো একটা মনে করো তরল জিনিস দিয়ে দেয়, এটা কি দেখছো তোমরা? জি স্যার, দেখছি স্যার। মুদিখানার তেল দেওয়ার দোকানে সময় স্যার দেয় বাঁধে। ঝুলানো টক থাকে। দই কিনলে দেয় স্যার। হ্যাঁ হ্যাঁ, হবে 2 বা এরকম 40টা একসাথে করলে তো ওটা দড়ির থেকে মোটা হয়ে যাবে, ঠিক না? তাহলে এটা দিয়ে ফেব্রিক তৈরি করা হবে না। হ্যাঁ ঠিক আছে, এটাকে অনেকে বলে থাকে যে 2 কাউন্টে 40টা ইয়ার্ন, না এটা মানেই হচ্ছে 40 কাউন্টে দুইটা ইয়ার্ন। এটা মানে 40 কাউন্টে দুইটা ইয়ার্ন। পার্থক্যটা কি? 40 কাউন্টে দুইটা আলাদা কালারের ইয়ার্ন। এটাও 40, এটাও 40। 40 কাউন্টের দুইটা আলাদা কালারের ইয়ার্ন ডাবলিং করে টুইস্টিং করা হলে আমরা সেক্ষেত্রে রিপ্রেজেন্ট করবো 2/40 দিয়ে, এবং এই ইয়ার্নটাকে আমরা বলবো গ্রিন্ডেল ইয়ার্ন। ফ্যাক্টরিতে বলবে যে 13 টুইস্ট নাম্বার করার লুমে। পরে এটাকে স্যার গিন্ডেলিয়ান বলে না স্যার? মানে হ্যাঁ যে হ্যাঁ, কোনো না না, একটাকে টুইস্ট করতে হবে, ডাবলিং টুইস্টিং করার পরে যে ফেব্রিকটা হলো, ইয়ার্নটা হলো, যেমন দেখো এরকম। এই ইয়ার্নটাকে গ্রিন্ডেল বলা হয়। ডাবলিং করে টুইস্টিং করা হয়ে গেল তখন গ্রিন্ডেল ইয়ার্ন। তখন ইয়ার্নের মধ্যে একটা আলাদা ইফেক্ট আসবে না? জি স্যার। ইয়ার্নের মধ্যে একটা আলাদা ইফেক্ট আসবে, কিন্তু ইফেক্টটা যখন আমরা ইয়ার্নটাকে ফেব্রিক ইউজ করবো, ফেব্রিকের মধ্যে আলাদা ইফেক্ট একটা আসবে, ঠিক না? অনেক ক্ষেত্রে এই ইফেক্ট গুলো আনার জন্যই মূলত এই ধরনের কম্বিনেশন গুলো করা হয়। কিন্তু এই ক্ষেত্রে এই 2/40 বলতে 40 কাউন্টের দুইটা আলাদা কালারের ইয়ার্নকে ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে, এবং এটাকে গ্রিন্ডেল বলা হবে। কি বলা হবে? গ্রিন্ডেল বলা হবে। ফ্যাক্টরিতে বলতে পারে যে এই 13, 18, 20 এই তিনটা লুমের মধ্যে গ্রিন্ডেল চলে। তখন বুঝতে হবে ফ্যাক্টরিতে এই কথাটা যদি শোনা যায় যে 13, 18, 20 এই তিনটা লুমের মধ্যে গ্রিন্ডেল চলে, ফেব্রিক তৈরি হচ্ছে গ্রিন্ডেল, মানে গ্রিন্ডেল চলে মানে হচ্ছে গ্রিন্ডেল ইয়ার্ন চলে। সেটা ওয়ার্পে ওয়েবটে হতে পারে। তুমি গিয়েই দেখতে পারবা যে ওখানে আসলে কিছু ইয়ার্ন আছে যেগুলোতে দুই কালারের ইয়ার্নকে ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে। তখন বুঝতে হবে গ্রিন্ডেল মানে এটা। বুঝতে পারছো কথাগুলো? জি স্যার। এবং বায়ারও বলে দিবে গ্রিন্ডেল ইয়ার্ন। যদি বায়ার বলে দেয় তাহলে এখানে বায়ার কালার গুলো বলে দিবে। বায়ারকে কালার বলে দিতে হবে, নাহলে সোয়াস যদি না দিয়ে শুধু স্পেসিফিকেশন দেয়, বায়ার অবশ্যই কালার বলে দিবে যে দুই গ্রিন্ডেল ইয়ার্নের মধ্যে কোন কোন কালার থাকবে। দুইটা ইয়ার্ন যদি 40 কাউন্টের হয় সেটা লাল কালো নাকি সাদা সাথে হলুদ, এরকম বায়ার আমাকে বলে দিবে, এবং এটাকে গ্রিন্ডেল ইয়ার্ন বলা হবে।
তাহলে এখন যদি আমি বলি যে গ্রিন্ডেল ইয়ার্ন সম্বলিত কোনো ইয়ার্ন ফেব্রিকের স্পেসিফিকেশন লেখো, সেটা ওয়ারপে হোক ওয়েবটে হোক, তাহলে কি লিখবা তুমি? 40 ওয়াজ যদি না দিয়ে শুধু স্পেসিফিকেশন দেয়, বায়ার অবশ্যই কালার বলে দিবে যে দুই গ্রিন্ডেল ইয়ার্নের মধ্যে কোন কোন কালার থাকবে। দুইটা ইয়ার্ন যদি 40 কাউন্টের হয়, সেটা লাল কালো নাকি সাদা সাথে হলুদ, এরকম বায়ার আমাকে বলে দিবে এবং এটাকে গ্রিন্ডেল ইয়ার্ন বলা হবে। তাহলে এখন যদি আমি বলি যে গ্রিন্ডেল ইয়ার্ন সম্বলিত কোনো ইয়ার্ন ফেব্রিকের স্পেসিফিকেশন লেখো, সেটা ওয়ারপে হোক ওয়েবটে হোক, তাহলে কি লিখবা তুমি? 40 এটা ডাবল এবং গ্রিন্ডেল একসাথে হয়ে গেল না? ওয়ারপে ডাবল ইয়ার্ন, ওয়েবটে গ্রিন্ডেল ইয়ার্ন, ঠিক না? বুঝতে পারছো জি স্যার। এই যে মিনিংটা, এটা অনেক ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো, শেড পজিশন দেখাবো, অর্থাৎ একটা শেডের মধ্যে যেখানে অনেকগুলা লুম আছে, এই লুমের মধ্যে এই লুম মনে করে একটা শেডের মধ্যে 150 বা 200টা লুম আছে। এই লুম 1 2 3 4 5 6 করে নাম্বারিং করা। এই নাম্বার অনুযায়ী কোন লুমে কি ধরনের স্পেসিফিকেশন চলতেছে এই ধরনের একটা শীট ফ্যাক্টরিতে প্রোভাইড করা হয়, যাতে ওখান থেকে ইজিলি তুমি কোন লুমে কি ধরনের স্পেসিফিকেশন চলতেছে, সেখানে 100% কটন কিনা, মনে করো ইয়ার্নটা কি 100% কটন নাকি এটা ব্লেন্ডেড, অর্থাৎ পলিয়েস্টার কটন, 100% কটন না, 60% পলিয়েস্টার 40% কটন, অথবা মেলাঞ্জ ইয়ার্ন, হ্যাঁ মেলাঞ্জ ভিসকোসের সাথে কটনকে মিক্স করে একটা ইয়ার্ন তৈরি করা হয়েছে, অথবা লিনেন চলে কিনা, অথবা অন্য কোন ধরনের নতুন কোন ইয়ার্ন চলে কিনা, টেনসেল ইয়ার্ন চলে কিনা, বিভিন্ন ধরনের ইয়ার্ন যে আছে, এই ইয়ার্ন গুলা কোন লুমে চলে এটা তুমি এট এ টাইম ওই শীটটা দেখে বুঝতে পারবা, মানে কোন ইয়ার্ন কত নম্বর লুমে কি ধরনের ইয়ার্ন চলতেছে, কি ধরনের ফেব্রিক হচ্ছে, গ্রিন্ডেল হচ্ছে কিনা, এই একটা ইনফরমেশন রিলেটেড একটা পেপার থাকে, পেপারটা আমি তোমাদেরকে দেবো, দেখো ছবি তুলে দিলাম। যদি আমি ফেস টু ফেস ক্লাস নিতাম, এগুলো আমি দিয়ে দেই, ফটোকপি করে সবাইকে দিয়ে দেই, সমস্যা নাই, এখানে তোমরা বুঝতে পারবা। অনলাইন মানে সফট কপি দিলেও তোমরা বুঝতে পারবা, সমস্যা হবে না। তো এই জন্য এই ইনফরমেশন সম্বলিত যে পেপারটা আমি তোমাদেরকে দিয়ে দেব, সেখানে অনেক ক্ষেত্রে এরকম লেখা থাকে 42 250, তখন এটা বুঝতে সমস্যা না হয় যে 40/2 মানে ডাবল ইয়ার্ন, 2/50 মানে হচ্ছে গ্রিন্ডেল ইয়ার্ন। সেক্ষেত্রে 50 কাউন্টে দুইটা ভিন্ন কালারের ইয়ার্নকে ডাবলিং করে টুইস্টিং করা হয়েছে এবং সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 2/50 হিসেবে, এবং সেটাকে গ্রিন্ডেল বলা হয়। ঠিক আছে, ফেব্রিকের স্পেসিফিকেশনের এই অংশটুকু গেছে না? আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। জি স্যার। আচ্ছা, এখন আমি কি তোমাদেরকে ফেব্রিকের উইডের যে সিগনিফিকেন্স, যেটা বলেছিলাম ফেব্রিকের উইডের সিগনিফিকেন্স কেন 58 বলা হলো, ঠিক আছে 58 এর থেকে আমি যদি একটু কম দেই, হ্যাঁ ঠিক আছে, যে আমাদের কিছু টলারেবল রেঞ্জ আছে, যেহেতু টেক্সটাইল ম্যাটেরিয়াল, এটা ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, হুবহু একবারে 58 হয়তো বা হবে না, একটু কম অথবা একটু বেশি হতে পারে। একটু কম একটু বেশি মানে হচ্ছে কি 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ কম হয়ে গেল, একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ থাকতে হবে। অর্থাৎ মনে করো 58 দেওয়া আছে, বায়ার আমাকে 58 দিয়েছে, কিন্তু বায়ারের একটা রেঞ্জ থাকবে 58 প্লাস মাইনাস লেখা থাকে না অনেক ক্ষেত্রে, 58 প্লাস মাইনাস 0.5, মানে 58 ইঞ্চি প্লাস মাইনাস 0.5, মানে 57.5 হলেও এটা অ্যাকসেপ্টেবল, 58.5 হলে অ্যাকসেপ্টেবল, এর নিচে হলে নিবে না। যেহেতু টেক্সটাইল ম্যাটেরিয়াল সবসময় এরকম একটা রেঞ্জ থাকবেই, বলা থাকে 58 ঠিক আছে, বাট এক্স্যাক্টলি 58 করাটাও তো খুব টাফ হবে, কারণ টেক্সটাইল ম্যাটেরিয়াল একটা ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, অনেকগুলো কনসিডারেশন আছে, ও 58 করতে পারবো না সব সময়ের জন্য। আমাদেরকে একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জ ধরে নিতে হবে, কত রেঞ্জটা আমাকে জানতে হবে, অর্থাৎ এটা মানে হচ্ছে 57.5 থেকে 58.5, বায়ার আমাকে 58 বলেছে, আমি যদি 57.5 দিই বায়ার নিবে, এর থেকে কমই নিবে না, এর রেঞ্জের বাইরে গেলে বায়ার নিবে না। কেন নিবে না? এটাই হচ্ছে সিগনিফিকেন্স অফ ফেব্রিক উইথ। ফেব্রিক উইথের সিগনিফিকেন্সটা হচ্ছে বায়ার কেন 58 এর জায়গায় 57 দিলে নেবে না, আর কেনই বা আমরা 58.5 দেব না, কোনটার ক্ষেত্রে কে লুজার হবে, বায়ার না নেওয়ার কারণটা কি? একটু না হয় কম বেশি হয়েছে, বায়ারের কি এমন প্রবলেম হবে যে 0.5 ইঞ্চি যদি আমি উইথ কমাই দেই, বায়ার কি কারণে একবারে ফুল ফেব্রিক লটটাকে রিজেক্ট করে দিয়ে, মনে করো 1.5 লাখ মিটার 2 লাখ মিটার ফেব্রিক অর্ডার দিছে,
এনিহাও আমি ওখানে 58 এর জায়গায় 57 লেট ধরো, যদি বায়ার আবার 57 রেঞ্জ থাকে তাহলে বায়ার তো 7 এ নিবে। ধরে নাও আমাদের রেঞ্জটা হচ্ছে প্লাস মাইনাস 0.5 ইঞ্চি, অর্থাৎ 57.5 থেকে 58.5, এই রেঞ্জের মধ্যে বায়ার আমাকে 1.5 লাখ মিটার অথবা 2 লাখ মিটার ফেব্রিক অর্ডার দিল। আমি ক্যালকুলেশনে হোক, কোনো ধরনের কনসিডারেশনে হোক, অভিজ্ঞতা না থাকার কারণে আমি এমন ফেব্রিক তৈরি করলাম যেটা 7 ইঞ্চি উইথ হয়ে গেছে। তাহলে বায়ার দেখলো যে সবগুলা ফেব্রিকের লটকে রিজেক্ট করে দিল, নিবে না বায়ার। আমার 58 ইঞ্চি প্রোভাইড করে দিচ্ছি, তাহলে বায়ার কি করবে, এই ফেব্রিক গুলোকে স্প্রেড করবে, মানে বিছাবে। যেভাবে যারা দর্জি তারা কি করে, ফেব্রিক বিছায় কিন্তু কাটে, ঠিক না? চক দিয়ে দাগ দিয়ে হোক এনি হোক তারা একটা শেপ তৈরি করে, মানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ পার্ট, কলার, কাফ, এগুলো তৈরি করে, একটা একটা করে তৈরি করে। যেহেতু আমরা এখানে বাল্ক প্রোডাকশনে যাব, একবারে 1.5 লাখ মিটার ফেব্রিক নিয়ে যাচ্ছি, এখান থেকে কত হাজার পিস গার্মেন্টস হবে, এটা ফেব্রিক তৈরি করার আগে, গার্মেন্টস তৈরি করার আগে সিমুলেশন সফটওয়্যার দিয়ে জানা যায়। এবং এই ফেব্রিকের উইথ অনুযায়ী ফেব্রিকের প্যানেল গুলাকে আমি অটোমেটিক্যালি বিভিন্ন ক্যাড আছে, যেমন মনে করো লেকট্রা, যদি কি বলে গার্মেন্টস এর ক্যাড আছে, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়, লেকট্রা, গার্বার, মোডারিস, এই ধরনের কিছু ক্যাড সিস্টেম আছে যেখানে আমরা ফেব্রিককে স্প্রেড করে ফেব্রিকের মধ্যে প্যাটার্ন এবং মার্কার সেটআপ করে, বিভিন্ন প্যাটার্ন সেটআপ করে আমরা এখানে দেখতে পারি যে এই গার্মেন্টস, এই ফেব্রিক থেকে, এই 58 উইথের এত লাখ মিটার ফেব্রিক থেকে কত হাজার পিস গার্মেন্টস হতে পারে। এটা আমরা ফেব্রিক এবং কি বলে স্প্রেডিং করার আগেই, আমরা ফেব্রিকের অর্ডার দেওয়ার আগে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি বাই ইউজিং সিমুলেশন সফটওয়্যার। সেটা লেকট্রা, গার্বার, মডারিস, বিভিন্ন ব্র্যান্ডের যে সফটওয়্যার গুলো আছে, এগুলা দিয়ে আমরা আগে থেকে গার্মেন্টস ফেলে হিসাব করতে পারি। ওকে, আমি দেখলাম যে এখানে আমি এই প্যানেল থেকে আমি এখানে ফ্রন্ট পার্ট, আচ্ছা স্লিপ, পকেটিং ফেব্রিক, কলার, এভাবে অনেকগুলা বসাইলাম। এখানে অনেক স্লিপ পার্ট, এগুলা বসায় আমি এখানে একটা হিসাব কিতাব করে ফেলছি। এখানে কিছু ওয়েস্টেজ অবশ্যই হবে, ওয়েস্টকে মিনিমাইজ করাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এই সিমুলেশন সফটওয়্যারের আরেকটা উদ্দেশ্য মার্কার ইফিসিয়েন্সি বলা হয়। যত ওয়েস্টেজ কম হবে, অর্থাৎ ফেব্রিককে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা, এটা হচ্ছে এই সফটওয়্যার ইউজ করার মূল উদ্দেশ্যই হচ্ছে ফেব্রিককে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। অর্থাৎ যত ওয়েস্টেজ কম হবে তত আমার গার্মেন্টস প্যানেল বেশি তৈরি হবে, আবার লাভ বেশি হবে। তো এখানে সর্বোচ্চ চেষ্টা করা হবে ওয়েস্টেজ কম করার জন্য এবং প্যানেল বেশি তৈরি করার জন্য। এই জন্য এখানে আগে সিমুলেশন সফটওয়্যার দিয়ে কিভাবে কোন প্যানেলকে কোন দিকে বসালে সবচেয়ে বেশি পরিমাণে ফেব্রিক মার্কার ইফিসিয়েন্সি পাওয়া যাবে এবং ফেব্রিক ইউটিলাইজ হবে, এটা আমাকে আগে থেকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এখান থেকে এভাবে সেট আপ করতে হবে। আচ্ছা, ক্যালকুলেশন গুলো অটোমেটিক হয়, তুমি বসালেই তারা ক্যালকুলেশন করে দিবে মার্কার ইফিসিয়েন্সি কত অটোমেটিক্যালি। আচ্ছা, এখন দেখো আমি 58 ইঞ্চি ফেব্রিকের মধ্যে এভাবে গার্মেন্ট প্যানেলগুলো সিমুলেশন সফটওয়্যারে বসাইছি, কিন্তু কোনোভাবে আমি 58 এর থেকে 57 দিয়ে দিলাম মনে করো। এখানে রেঞ্জটা 57.5 হলেও সমস্যা নাই, লেট ধরো। এখন আমি মনে করো 57 দিয়ে দিলাম, সেক্ষেত্রে যেটা ঘটবে, এই যে দেখো পকেটিং ফেব্রিক অথবা এই যে কলার ফেব্রিক, কলার যেটা দিয়েছে, হ্যাঁ, এই যে কলার এবং পকেটিং ফেব্রিক, এটা একবারে কাছাকাছি চলে আসে না, একবারে এজ বরাবর, কিনারা বরাবর কিন্তু এই প্যানেলগুলো বসেছে। কোনোভাবে যখনই 57 হয়ে যাবে, 57 হয়ে যাওয়া গেলে যেটা ঘটবে, এই বরাবর হাফ ইঞ্চি নাই, অর্থাৎ কি এই বরাবর আমি যতগুলো কলার বসাইতাম একটা কলারও বসাইতে পারবো না, কারণ কলারগুলো কি হয়ে যাবে, ফ্র্যাকশন হয়ে যাবে, ভাঙ্গা কলার হয়ে যাবে, মানে কলারগুলো ফুল হবে না, ফুল প্যানেল হবে না। দ্যাটস ওয়াই এই যে 1 লাখ মিটারের ফুল উইথ বরাবরে আমি এতগুলা কলার বসাতে পারবো না, অথবা এতগুলা পকেটের ফেব্রিক বসাতে পারবো না, এতগুলা স্লিপ বসাতে পারবো না। এই লসটা তো আমার অনেক বেশি পরিমাণে একটা লস হয়ে যাবে, মানে প্যানেলের সংখ্যায় কমে যাবে, গার্মেন্টস প্যানেলের সংখ্যা। বুঝতে পারছো? জি স্যার।
তাহলে এই জন্য এখন ওই অতগুলো গার্মেন্টস প্যানেল যে নষ্ট হয়ে যাবে, বায়ার তো এই জন্য নিবে না, কারণ সে তো আগেই এই 1.5 লাখ মিটার ফেব্রিক 58 ইঞ্চি হলে সেটা কতগুলো গার্মেন্টস প্যানেল তৈরি হবে, সেখানে কতগুলো গার্মেন্টস প্যানেল কিভাবে বিক্রি করবে সে কিছু কনসিডারেশন ধরে নিছে, এতগুলো ফল্টি প্যানেল তৈরি হবে গার্মেন্টস, এগুলো আমি বাদ দিয়ে হলেও এত হাজার গার্মেন্টস আমি পাবো, নিট একটা গার্মেন্টস প্যানেল পাবো, গার্মেন্টস টোটাল ফুল গার্মেন্টস পাবো, এগুলাকে আমি এই দেশে বিক্রি করব, এত একটা লাভ করব, এই সবগুলা কিন্তু সে অর্ডার দেওয়ার আগে সিমুলেশন সফটওয়্যার দিয়ে হিসাব কিতাব করে সব করা শেষ তার দিয়ে, তারপরে সে যেহেতু লাভ দেখবে তখন সে আমাদেরকে অর্ডার দিবে। বুঝতে পারছো? যখনই কম হবে তখনই তার সমস্ত এই যে ক্যালকুলেশন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে এত ক্যালকুলেশন সবগুলো কিন্তু বেকার সাব্যস্ত হবে। দ্যাটস ওয়াই সে আমাদের কাছ থেকে উইথ কম হলে নিবে না। যখন তুমি মার্চেন্ডাইজার করতে যাবা তখন কিন্তু এই বিষয়গুলো লাগবে যে কেন উইথ কম হলে নিচ্ছে না, এত কি এমন সমস্যা যে 10 মিলিমিটার একটু কম হয়েছে তাতেই নিচ্ছে না, বাইরের তো কি এমন প্রবলেম। তো এটা হচ্ছে সিগনিফিকেন্স যে আমরা কম হলে বায়ার নিবে না। এবং তুমি যদি বায়ার এন্ডের কোনো মার্চেন্ডাইজার হও, মনে করো তুমি কোনো বাইং হাউসে জব করো, তুমি ফ্যাক্টরি মার্চেন্ডাইজারের সাথে কোনোভাবে ডিল করতেছো, এখানে তো মার্চেন্ডাইজাররা ডিল করে, বাইং হাউসের মার্চেন্ডাইজাররা ফ্যাক্টরি মার্চেন্ডাইজারের সাথে ডিল করে। এখন তুমি বায়ার এন্ডের কোনো যদি মার্চেন্ডাইজার হও, তুমি অবশ্যই ফ্যাক্টরি মার্চেন্ডাইজার যখন তোমাকে 58 এর জায়গায় 57 দিবে, টলারেবল রেঞ্জের নিচে কোনো উইথের ফেব্রিক দিবে, তুমি কিন্তু তখন তোমাকে বুঝতে হবে এটা আমার নেওয়া যাবে না। তুমি যদি এই জ্ঞানটা না রাখো আর তার কাছ থেকে যদি ম্যাটেরিয়াল রিসিভ করে ফেলো, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বা। তুমি বায়ার এন্ডের মার্চেন্ডাইজার হিসেবে তুমি বিপদে পড়বা, কারণ সবাই তোমাকে এই বিষয়টা যে 1.5 লাখ মিটার 2 লাখ মিটার ফেব্রিক তোমাকে খাওয়ানোর চেষ্টা করবে, অবশ্যই, নাহলে তো সে এখানে খুব লসের মধ্যে পড়বে। এই জন্য এই নলেজ গুলো তো জানতে হবে যে কেন আমি নেব না, ঠিক না? সিগনিফিকেন্স না জানলে তোমাকে কিন্তু ইজিলি সে মোটামুটি ঠকায় ফেলবে, যেটাকে আমরা বলি। হ্যাঁ, জি স্যার। ওকে, এখন এটা গেল আমাদের সিগনিফিকেন্স অফ ফেব্রিক উইথ। কম হলে আমার বায়ার নিবে না, বায়ারের লস। বেশি হলে কার লস? আমাদের লস, যারা আমাদের লস। এটা 58, আমি 58.5 দিলাম, এই যে 0.5 বেশি, এই বরাবর বায়ার ইউজ করবে না, কারণ বায়ার তো তার যে সফটওয়্যার ইউজ করছে সেখানে সে কিন্তু এইটা ধরেই নাই। 58.5 কেন ধরবে? সে তো বলে দিয়েছে 58, সুতরাং সেই অতিরিক্ত অংশটুকু কিন্তু বায়ার কেটে ফেলে দিবে, ঠিক না? বায়ার তার নতুন করে তোমার এইটা দেখে নতুন করে সে সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে এই জিনিসগুলো করতে যাবে না, নতুন করে আবার তাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। সুতরাং সে জি, স্যার। তো আগেই 58 দিয়েই বা 57.5 দিয়েই সে প্রফিট হিসাব করে ফেলছে, সুতরাং তোমার অতিরিক্ত ফেব্রিকটা সে হিসাব কখনোই করবে না। তো এক্ষেত্রে তো তোমার লস হয়ে গেল, তুমি তাকে বেশি দিয়ে দিলা। কি পরিমাণ লস হলো একটু চিন্তা করবা, তাহলে তুমি বুঝতে পারবা। যে তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, 1 লাখ মিটার একটা ফেব্রিকের লেন্থ যদি হয়, সেখানে একটা 40 কাউন্টের ইয়ার্ন আমি বেশি দিতে চাচ্ছি। একটা ইয়ার্ন মনে করো 1 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি দেওয়ার মানে কি? যদি ইপিআই 120 হয়, ইপিআই যদি 120 হয়, হাফ ইঞ্চি মানে 60টা ইয়ার্ন বেশি দিবা। 1 লাখ মিটার লম্বা 60টা ইয়ার্ন 40 কাউন্টের, ঠিক কি না? তুমি হাফ ইঞ্চি বেশি দিবা। মনে করো বায়ার যেহেতু 57.5 হলে নিবে না, তুমি হাফ ইঞ্চি বেশি দিয়ে দিলা, যে বায়ার যেহেতু নিবে না বেশি দিয়ে দিলাম, সমস্যা নাই, যাতে বায়ার রিজেক্ট না করে। না, এটাও কোনো টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ হলো না, কারণ তোমাকে রাখাই হয়েছে, তোমারও লস হবে না, বায়ারেরও লস হবে না, এই একটা ফর্মে নিয়ে আসার জন্য। এখন এরকম একটা অর্ডার তো ফ্যাক্টরিতে চলে না, এরকম অর্ডার চলে 20, 25, 30, 50টা অর্ডারও চলে অনেক, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। 50টা অর্ডারে তুমি যদি সবসময় 0.5 ইঞ্চি করে বেশি দাও, তাহলে তোমার তো ফ্যাক্টরি লস হয়ে যাবে, ফ্যাক্টরি ডুবে যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো 60টা ইয়ার্ন যদি হাফ ইঞ্চি হিসাব করো, 60টা ইয়ার্ন তোমাকে বেশি দিতে হবে। তাহলে এখন একটা হিসাব করলে তোমাকে ব্যাপারটা বুঝে যাবা। 40 কাউন্টের একটা ইয়ার্ন 1 লাখ মিটার লম্বা, তার ওয়েট কত? বের করো। 40 কাউন্টের একটা ইয়ার্ন 1 লাখ মিটার লম্বা হলে তার ওয়েট কত হবে? কত কেজি হবে? করতেছো? একে করা শুরু করলে আমাকে রেসপন্স করতে হবে, আমি বুঝবো কেমনে? না বুঝলে বলো, আমি বলতেছি। করা শুরু করছো কেউ? একটু বুঝাই দেন স্যার। 40 কাউন্ট মানে হচ্ছে 40 ইন্টু 8, 40 মানে 40 হ্যাঙ্কের ওজন 1 পাউন্ড। এখানে লেংথ পার ইউনিট ওয়েট, যেহেতু ইনডিরেক্ট কাউন্ট, লেংথ পার ইউনিট ওয়েট। ইনডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে
কাউন্টের সংখ্যাটা হচ্ছে লেংথ পার ইউনিট ওয়েট। ওয়েটটা ইউনিট থাকবে, একক থাকবে। যেমন 40 কাউন্ট বলতে হচ্ছে 40 ইন্টু 8, 40 ইয়ার্স এর ওজন 1 পাউন্ড, বা 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম, এটা 1 পাউন্ড। আর 1 কেজি মানে হচ্ছে 2.2046 পাউন্ডস। 1 কেজি মানে হচ্ছে 2.2046 পাউন্ডস, আর 1 পাউন্ড মানে হচ্ছে 453.6 গ্রাম। এটা এই ইয়াগুলো লিখে রাখো। 40 কাউন্ট বলতে বোঝায় 40 ইন্টু 8, 40 ইয়ার্স এর ওজন 1 পাউন্ড বা 453.6 গ্রাম। 50 কাউন্ট বলতে কি বোঝায়? 50 ইন্টু 8, 40 ইয়ার্স এর ওজন 1 পাউন্ড, মানে পাউন্ড, 1 পাউন্ড এখানে ইউনিট। 1 পাউন্ডে যত লেংথ, 1 পাউন্ডে যত লেংথ, যত হ্যাং তত কাউন্ট। ইন্ডিয়ার কাউন্টের ক্ষেত্রে 1 পাউন্ডে যত হ্যাং তত কাউন্ট। 1 পাউন্ড ইয়ার নিলাম, এটা যত হ্যাং হবে তত কাউন্ট হবে। 1 পাউন্ড ইয়ার নিয়ে যদি 40 হ্যাং হয় 40 কাউন্ট, 50 হ্যাং হলে 50 কাউন্ট। এটাকে বলা হয় লেংথ পার ইউনিট ওয়েট। ওয়েট এখানে ফিক্সড, ইউনিট একক, একটা ইউনিট থাকবে, লেংথটা ভেরিয়েবল হবে। তাহলে আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন করে ফেলি। একটা ইয়ার্ন 1 লাখ মিটার হলে কত কেজি বেশি হয় বা কত গ্রাম বেশি হয়? 40 ইন্টু 8, 40 ইয়ার্স এর ওজন হচ্ছে 453.6 গ্রাম। একে কত? 1 লাখে কত? আগে তো ইয়ারটাকে মিটারে নিতে হবে, কারণ 1 লাখ মিটার কিনেছি। বুঝিনি। স্যার ইয়ারটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে না? পয়েন্ট বলতেছি 1 লাখ মিটারকে ইয়ার্ডে কনভার্ট করতে হবে, অবভিয়াসলি কনভার্ট করতে হবে। এখানে তো 40 ইন্টু 8, 40 ইয়ার্স বলছি আমরা, ঠিক না? এখানে অবশ্যই 1 লাখ মিটারকে ইয়ার্ডে কনভার্ট করতে হবে। 1 মিটার সমান 1.0936 ইয়ার্ড। 1.0936 ইয়ার্ডে হচ্ছে 1 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা 1 লাখের সাথে 1.0936 গুণ করে দেব। এটা গুণন 1.0936 গুণন 40 গুণন, সরি 40 গুণন হবে না, উপরে হবে 453.6, নিচে 40 গুণন, নিচে হবে 40 ইন্টু 840, ঠিক না? যেহেতু গ্রাম, এটা গ্রামে বের হবে। এটাকে আবার 1000 দ্বারা নিচে যদি ভাগ দিয়ে দেই তাহলে এটা কেজিতে বের হবে। হিসাব করো তো একটু ক্যালকুলেটর নিয়ে। বুঝতে পারছো ঐকিক নিয়ম আর কি? এটাকে বুঝতে পারছো ঐকিক নিয়মটা? সংজ্ঞা থেকে আমরা বের করে ফেললাম। জি স্যার। হ্যাঁ, হ্যাঙ্কের ডেফিনেশন 40 কাউন্ট, ইনডিরেক্ট কাউন্টের ডেফিনেশন থেকে আমরা এখান থেকে কেজি বের করে ফেলতে পারবো। এখানে কারো কোনো সমস্যা আছে এই কনভার্সনে? এই যে কনভার্ট করলাম, 40 কাউন্টের 1 লাখ মিটার ইয়ার্নের ওজন কত করার জন্য যে বিভিন্ন কনভার্সন গুলো করলাম, ইয়ার্ডস থেকে মিটার থেকে ইয়ার্ড, ইয়ার্ড থেকে পাউন্ড থেকে গ্রাম, কেজি থেকে পাউন্ড, কত হয়, কত গ্রাম, কত কেজি? 1000 দিয়ে ভাগ দিয়ে দেখো তো কত কেজি হয়। স্যার 1.47 কেজি। 1.47 কেজি, রাইট? এখন একটু দেখো, একটা 40 কাউন্টের ইয়ার্ন, একটা ইয়ার্ন যদি বেশি দাও 1 লাখ মিটার হয় 1.47, মানে 1.5 কেজি, নিয়ার অ্যাবাউট 1.5 কেজি। হ্যাঁ, জি স্যার। 1.5 কিলোগ্রাম মেশিন কিন্তু একটা ইয়ার্ন বেশি দিলে যাবে। তুমি যদি ফ্যাক্টরি এন্ডের হও, ফ্যাক্টরিতে তুমি এজিএম, তুমি যদি এখানে মনে করো যে একটা ইয়ার্ন বেশি দিলাম আমরা, হ্যাঁ বেশি দিতেই পারি আমরা, কোনো কারণ ছাড়া দেবো না। তুমি এখানে কিন্তু কোনো কারণ ছাড়াই এখানে একটা ইয়ার্ন বেশি দিচ্ছ মনে করো, তাহলে তোমার দেখো একটা অর্ডারেই 1 লাখ মিটারের অর্ডার হলে এই অর্ডারটা মনে করো শেষ হতে মনে করো 20 দিন সময় লাগবে বা 15 দিন সময় লাগবে। এরকম 25, 30, 50টা অর্ডার চলতেছে। তুমি এরকম করে একটা করে ইয়ার্ন যদি এমনি বেশি দাও তাহলে তোমার কত লস হচ্ছে? 1 কেজি ইয়ার্নের দাম তুমি যদি ভালো ব্র্যান্ডের হয় এবং কম ইয়ার্ন হয় সেটা 600 টাকা হতে পারে, 1.5 কেজি মানে 900 টাকা। এখন এটা যদি তুমি হাফ ইঞ্চি বেশি দাও, মনে করো বায়ার তো রিজেক্ট করবে, পয়েন্ট মানে কমে গেলে, বায়ার বলছে 58, আমি যদি 7.5 এর কম দেই, টলারেবল রেঞ্জের কম দেই, বায়ার তো নিবে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেশি করে দেই, দেখি আমি একটু ইয়ার্নের সংখ্যাটা বেশি করে দিলাম, যাতে কোনোভাবেই কি না হয়, কমে না যায়, বায়ার যাতে রিজেক্ট না করতে পারে। এটা তুমি যদি মনে করো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, এটা যদিও ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ না, তুমি মনে করলা, তাহলে একটা ইয়ার্ন বেশি দেওয়ার অর্থ হচ্ছে 1.5 কেজি বেশি দেওয়া। যদি তুমি 120 ইপিআই হয় আর হাফ ইঞ্চি বেশি দাও, তাহলে 60 ইন্টু 1.5 মানে 90 কেজি ইয়ার্ন বেশি দিবা তুমি।
একটা অর্ডারে 1,00,000 মিটারের একটা অর্ডারে 90 কেজি ইয়ার্ন বেশি দিবা। 1 কেজি ইয়ার্নের দাম 600 টাকা যদি হয় তাহলে 54,000 টাকা তুমি শুধু একটা অর্ডারে কোনো কারণ ছাড়াই তুমি বেশি দিবা। তুমি যদি ভালো ইঞ্জিনিয়ার না হও, তোমার একটা অর্ডারেই 54,000 টাকা তোমাকে বেশি দিতে হবে। তোমার ভুল মানে তোমার এই অভিজ্ঞতা কম থাকার জন্য, অথবা তোমার ক্যালকুলেশন মানে তুমি ভালো করে না করতে পারার জন্য, অথবা রিস্ক টেকিং যেটা আছে, যেটা মানে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ মেনটেন না করার জন্য। বুঝতে পারছো? জি স্যার। একটা অর্ডারে কিন্তু অনেক মনে হচ্ছে একটা ইয়ান, চারটা ইয়ান, পাঁচটা ইয়ান না, এটা সিগনিফিকেন্সও বুঝতে হবে যে একটা ইয়ান মানে আসলে কি বোঝায় এখানে। ওই জন্য কেজিতে কনভার্ট করার জন্য কিন্তু কাউন্ট থেকে কেজিতে কনভার্ট, কেজি থেকে লেন্থে কনভার্ট, এই কনভার্সন গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম বেশিও দেবো না কমও দেবো না, এই এক্স্যাক্টলি টলারেবল রেঞ্জের ভিতরে করার জন্য আমাকে অনেকগুলো কনসিডারেশন, অনেকগুলো ক্যালকুলেশন করা শিখতে হবে। আমরা যখন সামনে প্রসিড করব এই ক্যালকুলেশন গুলো করা আশা করি শিখতে পারবো। মানে একটা টিপিক্যাল ক্যালকুলেশন করা শিখবো ইনশাআল্লাহ, যে কিভাবে আমরা মানে কি কি ধরনের কনসিডারেশন করতে হয় এটা আমরা শিখে যাব, যাতে আমার পক্ষ থেকে বেশি না দেওয়া হয়, বায়ারও যাতে তার রেঞ্জের বাইরে কমে না পায়, অর্থাৎ বায়ার যাতে রিজেক্ট না করতে পারে, আমিও যাতে বেশি না দেই। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। তাহলে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো কোশ্চেন ইয়াতে করব, কি বলে, এই ধরনের কোশ্চেন গুলো করব, মুখস্থ করে লাভ হবে না আশা করি। একটু ওই জন্য ক্লাসগুলো একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে করবা। আমি কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো ইয়াতে করবো, সিটি পরীক্ষায় করবো, ফাইনাল পরীক্ষাতেও করবো। কারণ এই স্লাইড অথবা এই নির্ভর পড়াশোনাগুলো ঠিক আছে, আমি পড়ার জন্য তোমাদের দেব, কিন্তু এরকম মনে করার কোনো সুযোগ থাকবে না যে স্যার বোধহয় স্লাইড এবং লেকচারের এই বিষয়গুলো থেকেই হুবহু তুলে দেবে, এরকম না। হ্যাঁ, সিগনিফিকেন্স গুলো আমি অবশ্যই দুই একটা তো দেবই, সিটি পরীক্ষা, সেটা সিটি 1 হোক, সিটি 2 হোক, ফাইনাল পরীক্ষায় হোক। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় জানতে পারলাম। সিগনিফিকেন্স অফ ফেব্রিক উইথ, বেশি দেব না কেন, কম দেব না কেন। এখন আমরা যেটাতে আসবো, ওয়ারপিয়ান প্রিপারেশন। আমি দুই ভাগে ভাগ করেছিলাম ডাবলিং টুইস্টিং এর পরে, ওয়ারপিয়ান প্রিপারেশন এন্ড ওয়েবটিয়ান, ঠিক না? ওয়ারপিয়ান প্রিপারেশনে যে কাজটা করব সেটা আমরা দেখিয়েছিলাম, দুইটা ফেব্রিকের কথা বলছিলাম, চেক এন্ড স্ট্রাইপ ফেব্রিক। হ্যাঁ, যদি চেক এন্ড স্ট্রাইপ ফেব্রিক হয়, চেক ফেব্রিক আর স্ট্রাইপ ফেব্রিক, মনে করো এই সংজ্ঞাটার মধ্যে আমি দিয়েছিলাম হোয়াট ইজ চেক এন্ড স্ট্রাইপ। ফেব্রিকের এটা ভার্টিক্যাল বরাবর থাকে ওয়ার্প, হরাইজন্টাল বরাবর ওয়েব থাকে সব সময়ের জন্য। আমরা যখন ড্র করব ফেব্রিক, তখন আমরা অবশ্যই যখন ভার্টিক্যাল বরাবর কোনো লাইন টানবো এটা ওয়ার্প ইয়ার্ন, আমরা হরাইজন্টাল বরাবর ওয়েব ইয়ার্ন। দিস ইজ ওয়ার্প ইয়ার্ন। অর্থাৎ একটা বেগুনি দুইটা লাল, একটা বেগুনি দুইটা লাল, একটা বেগুনি দুইটা লাল, এইভাবে একটা ফেব্রিকের ওয়ার্প ইয়ার্নের প্যাটার্নটা আমি সাজাইছি। ওয়ার্প ইয়ার্ন এখানে মাল্টি কালার, মানে একের অধিক কালার আছে এখানে, আর অনেক কালার থাকতে পারে, দুইটা তিনটা চারটা পাঁচটা থাকতে পারে, বাট আমি এখানে বোঝানোর জন্য বলতেছি দুইটা কালারের কম্বিনেশন আছে ওয়ার্প বরাবর, আর ওয়েবট বরাবরও একই কম্বিনেশন থাকতে পারে, অন্য কম্বিনেশন থাকতে পারে, ইচ্ছা মতো কম্বিনেশন, যা দিচ্ছি তাই থাকতে পারে তা না, ওই কম্বিনেশনও থাকতে পারে। এই যে ফেব্রিকটা হবে, সেই ফেব্রিকটা হচ্ছে কি ফেব্রিক? চেক ফেব্রিক। ওয়ার্পেও মাল্টি কালার, ওয়েবটেও মাল্টি কালার, তখন যে ফেব্রিকটা হবে সেটাকে চেক ফেব্রিক বলা হয়। আমরা সবাই জানি চেক ফেব্রিক, আমরা পরে থাকি অনেক ক্ষেত্রে, শার্ট পরে যারা তারা চেক ফেব্রিক পরে, জামার ফেব্রিক অনেক ক্ষেত্রে চেক হয়। তো চেক ফেব্রিকের সংজ্ঞাটা এরকম যে ওয়ার্পেও মাল্টি কালার, ওয়েবটেও মাল্টি কালার, দিস ইজ চেক ফেব্রিক। যখন আমরা স্ট্রাইপ ফেব্রিকের কথা বলবো, তখন যেটা হবে, ওয়ার বরাবর মাল্টি কালার, ওয়েব বরাবর এক কালার, তখন এটাকে আমরা স্ট্রাইপ ফেব্রিক বলবো। ওয়ার বরাবর মাল্টি কালার থাকবে, একটা লাল একটা বেগুনি, একটা লাল একটা বেগুনি, এভাবে আরো অনেক ধরনের কম্বিনেশন থাকতে পারে, দুইটা তিনটা চারটা পাঁচটা ফেব্রিক ইয়ার্নের অনেকগুলো কম্বিনেশন থাকতে পারে। ওয়ার্প বরাবর সবসময় ওয়ার্প বরাবর কম্বিনেশন গুলো থাকবেই। যদি ওয়ার্প বরাবর কম্বিনেশন আছে একের অধিক কালারের, ওয়েব বরাবর যদি এক কালার থাকে তখন সেটা স্ট্রাইপ,
ওয়ার্প বরাবর মাল্টি কালার, ওয়েফট বরাবর মাল্টি কালার, তখন চেক। ঠিক আছে, খুবই সিম্পল একটা জিনিস। এখন আমরা যখন বায়ার আমাকে সোয়াস দিল, মনে করো সোয়াসের মধ্যে দেখলাম যে ফেব্রিকটা হচ্ছে একটা কি চেক ফেব্রিক, লেট ধরো চেক ফেব্রিক অথবা স্ট্রাইপ ফেব্রিক, যে কোনো একটা ফেব্রিক দিলেও, ফেব্রিকের সোয়াস দিল, আমি তো এই ফেব্রিকের সোয়াস থেকে মনে করো এই ফেব্রিকটা আমাকে দিয়েছে, যেটা এখন তোমরা হোয়াইট বোর্ডে দেখতেছো, এরকম একটা ফেব্রিকের সোয়াস দিয়েছে। তো এই সোয়াস থেকে আমি আগে কি করলাম, বললাম যে আগে আমাকে ইপিআই বের করতে হবে, এন্ডস পার ইঞ্চ, তারপরে পিপিআই বের করতে হবে। পিপিআই আমি বের করে ফেললাম, পিপিআই বের করে ফেললাম। এখান থেকে আমরা ওয়ার্প এবং ওয়েভটার কাউন্টও বের করে ফেলতে পারবো। আগে বলেছি বিজলিস ব্যালেন্স নামে একটা যন্ত্র আছে ছোট, ওটা দিয়ে আমরা ওয়ার্পের কাউন্ট ওয়েভটার কাউন্ট বের করতে পারবো। আর একটা জিনিস এখন বের করতে হবে, সেটা হচ্ছে কি যে 1 ইঞ্চির মধ্যে কতটা লাল কালারের ইয়ার্ন আছে, কতটা বেগুনি কালারের ইয়ার্ন আছে, 1 ইঞ্চিতে কতটা আছে। 1 ইঞ্চিতে যদি 120টা থাকে টোটাল, তার মধ্যে যদি 60টা থাকে লাল, 60টা যদি বেগুনি, তো 60 রেড কালারের, 60 বেগুনি কালারের, ঠিক না, পার্পল কালারের যেটা। তাহলে এখানে থেকে আমরা ইজিলি লাল নাম্বার অফ কালার ইয়ার্ন বের করতে পারবো, বিভিন্ন কালারের ইয়ার্নের সংখ্যা বের করতে পারবো। এবং এই যে ইয়ার্ন গুলা যে ডাইং করা হয়েছে, ইয়ার্ন ডাইট, ইয়ার্ন গুলাই রং করা, ঠিক না, কালার করা, এই ইয়ার্নের প্যান্টোন নাম্বার বের করতে হবে, শেডের নাম্বার, শেডকে নাম্বারিং সিস্টেমে করা হয়, অর্থাৎ লাল শুধু লাল না, অনেক ধরনের লাল কালার আছে। এই যে বিভিন্ন ধরনের লাল কালার, বিভিন্ন শেডের লাল কালার আছে, এগুলাকে একটা নাম্বার দ্বারা ডিনোট করা হয়, এটাকে প্যান্টোন নাম্বার বলা হয়। প্যান্টোন বুক আছে, এর মধ্যে লালের অনেক শেড আছে, বেগুনির অনেক শেড আছে, হোয়াইটের অনেক শেড আছে, তারপরে হচ্ছে ইয়েলোর অনেক শেড আছে, একটা কালার নাম ইয়েলো, বাট অনেক ধরনের শেড আছে, ডার্ক ইয়েলো, লাইট ইয়েলো, এই ধরনের ইয়েলোকে অনেকভাবে ক্লাসিফাই করে শেড গুলাকে একটা নাম্বারিং সিস্টেমে করা হয়েছে, এটাকে প্যান্টোন নাম্বার বলা হয়। আর সবগুলো নাম্বার একসাথে যে বুকে থাকে সেটা প্যান্টোন বুক বলা হয়। এটা সফট কপি থাকে সাধারণত এটার। আচ্ছা, তো এই ইয়ার্নের প্যান্টোন নাম্বার আমাকে বের করতে হবে। এটা ভিজুয়ালি দেখে বের করা তো খুব টাফ হবে, ঠিক না? একটা ইয়ার্ন দেখে এটা আছে লাল কালার, কিন্তু আসলে কত প্যান্টোন নাম্বারের লাল, এটা আমাকে বের করা সো টাফ। আগে যখন কোনো সফটওয়্যার ছিল না, তখন মানুষ ভিজুয়ালি এটা শেড ম্যাচিং করতো, মানে আসলে শেড মিলাইতো যে আসলে এই কালারের এইটা দিতে হবে। এখন আর সেই সুযোগটা নাই, এখন যেহেতু সফটওয়্যার চলে আসছে, এই জন্য আমি এই লাল বা বেগুনি যে কালারের কথাই বলি না কেন, আমি যখন এটা ফুল সোয়াচটাই ডাটা কালার ওয়েস নামে একটা সফটওয়্যার আছে, যেটা ডাইং এ যারা থাকে তারা এই সফটওয়্যারটা শেখেন। হুম, ওদেরকে এটা পড়ানো হয়, তোমাদেরকে অনেক পড়ানো, ম্যানেজমেন্টের অনেক সফটওয়্যার পড়ানো হয় যেরকম, বা বিভিন্ন ধরনের, ওরকম ভাবে আমাদেরকে যেমন যারা উইভিং এর ক্যাট পড়ানো হয়, সফটওয়্যার পড়ানো হয়, নিটিং এর জন্য একটা পড়ানো হয়, উইভিং এর জন্য পড়া হয়। অনুরূপভাবে ডাইং এর জন্য ডাইং স্টুডেন্ট, তাদেরকে ডাটা কালার ওয়েস নামে একটা সফটওয়্যার বিষয়গুলো শেখানো হয়। তো আমরা যদি ফেব্রিকের সোর্সটা ডাটা কালার ওয়েসে ইন করে দেই, যেটা ঘটবে, এখান থেকে লাল কালারের প্যান্টোন নাম্বার সে শো করবে যে এই রেড কালারের এই প্যান্টোন, মানে শেডটা হচ্ছে এত প্যান্টোন নাম্বারের, বেগুনি কালারের এটা এত প্যান্টোন নাম্বারের। তখন আমি প্যান্টোন নাম্বারটা পেয়ে গেলাম। এখন যখন আমরা ডাইং করতে যাব বা ডাইং করতে পাঠাবো, তখন আমাকে বলে দিতে হবে, বা অথবা তারাই এটা ইভালুয়েট করে বের করবে যে প্যান্টোন নাম্বারটা কত, এবং সে অনুযায়ী তারা ডাইস কেমিক্যাল যোগ করবে, করে ওই শেডটা নিয়ে আসবে। তো এখানে যেহেতু স্ট্রাইপ আর চেক ফেব্রিকের কথা আসতেছে, দ্যাটস ওয়াই আমাকে অবশ্যই এখানে কালার ম্যাচিংটা, কালারের শেড ম্যাচিংটা করতে হবে প্যান্টোন নাম্বার বের করে। এটা আরেকটা অ্যাডিশনাল কাজ হয়ে গেল, এবং সেই অনুযায়ী আমাকে ইয়ার্ন ডাইং করে দিতে হবে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, দেখো যে এখানে ফেব্রিকের মধ্যে কিন্তু একটা ইয়ার্ন এক কালারের, যেহেতু চেক আর স্ট্রাইপ ফেব্রিকের কথা আমি বলতেছি, অবশ্যই সেটা গ্রে ইয়ার্ন না, অবশ্যই এটা কালারফুল ইয়ার্ন। হ্যাঁ, কালারফুল ইয়ার্নের ক্ষেত্রে লাল, কালো, লাল, সাদা বিভিন্ন ধরনের কম্বিনেশন থাকতেই পারে। সেক্ষেত্রে ফেব্রিকের উইভিং করার আগে, অর্থাৎ ফেব্রিক তৈরি করব উইভিং এর মাধ্যমে, ওয়ার্ব এবং ওয়েভের ইন্টারলেসমেন্টের মাধ্যমে ফেব্রিক তৈরি হবে, এটার আগেই আমাকে ইয়ার্ন যখন আমরা ব্যবহার করব, ইয়ার্নকেই ডাইং করে ফেলতে হবে, রাইট? যদি আমরা মাল্টিপল কালারের ইয়ার্নের কম্বিনেশনে ফেব্রিক চাই, চেক আর স্ট্রাইপ ফেব্রিক, তো ফেব্রিক তৈরি করার আগেই আমাকে ইয়ার্ন ডাইং করে নিতে হবে। যেহেতু এখানে হ্যাঁ ওয়ার্প মাল্টি কালার, ওয়েভ টু মাল্টি কালার, ইন্টারলেসমেন্ট হয়ে গেলে তো তুমি আর এক করে ইয়ার্নকে ডাইং করতে পারবে না, পারবা? মনে করো ইন্টারলেসমেন্ট হয়ে গেছে, ফেব্রিকও তৈরি হয়ে গেছে, এক কালারের ফেব্রিক হয়ে গেল, এখন তুমি এখানে চাও যে এরকম লাল কালো, লাল সাদা, লাল ইয়েলো, এই ধরনের কম্বিনেশন করে চেক ফেব্রিক বা স্ট্রাইপ ফেব্রিক তৈরি করার জন্য, এখন তো আর পসিবল না। ফেব্রিক তো একটা এক কালারের ফেব্রিক, অর্থাৎ গ্রেইজ ফেব্রিক একটা হয়ে গেছে। এখন তুমি যদি
এই ফেব্রিকটাকে কোন একটা বালতি, লেট ধরো একটা বাকেটের মধ্যে লাল কালার দিয়ে দিলা, এরপরে ফেব্রিকটাকে তুমি কি করলা, ইমার্জ করলা, কি ঘটবে আসলে, ইমার্জ করলে কি ঘটবে, ফুল ফেব্রিকটা রেড হয়ে যাবে। এটা তো কোনো অপশন নাই যে কিছু রেড হবে কিছু বেগুনি হবে, এটা কি কোনো পসিবল ফেব্রিক তৈরি করার পরে? না স্যার। না, পসিবল না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ফেব্রিক, গ্রে ফেব্রিক, এক কালারের ফেব্রিক তৈরি করার চাইলে তো এক ধরনের টেকনিক, আমরা গ্রে তৈরি করার পরে ডাইং এ পাঠিয়ে দিলাম ডিরেক্টলি, মনে করো বাকেটের মধ্যে কালার দিয়ে আমরা চুবাই দিলাম, তাহলে এক কালার হয়ে গেল। যেহেতু এখানে চেক আর স্ট্রাইপ ফেব্রিক, এখানে বিভিন্ন ধরনের ইয়ার্নের কম্বিনেশন আছে বিভিন্ন কালারের, দ্যাটস ওয়াই আমাকে ফেব্রিক তৈরি করার আগেই আমাকে এখানে ইয়ার্নকে ডাইং করে নিতে হবে। এটাকে বলা হয় ইয়ার্ন ডাইং। তো ইয়ার্ন ডাইং কখন করব আমরা, যখন আমাদের চেক আর স্ট্রাইপ ফেব্রিকের অর্ডার বায়ার দিবে, তখন আমাকে বুঝতে হবে যে এখানে ইয়ার্ন আগে ডাইং করে নিতে হবে, এবং কতটা ইয়ার্ন ডাইং করব, লাল কালারের কতটা ইয়ার্ন, রেড কালারের কতটা, ইয়েলো কালারের, এটা আমাকে আগেই বের করে ফেলছি আমি, যেহেতু 1 ইঞ্চির মধ্যে টোটাল 120টার মধ্যে কতটা রেড আছে, কতটা ইয়েলো আছে, কতটা পার্পল আছে, আমি বের করে ফেলেছি। সেই অনুযায়ী আমি যখন ইয়ার্ন ডাইং সেকশনে আমার ইয়ার্নকে পাঠাবো, কোন ফর্মে ইয়ার্নকে পাঠাবো, কোন প্যাকেজ পাঠাবো, তখন বলে দেবো যে টোটাল আমি 1000 প্যাকেজ দিলাম, 300টা তুমি করবা, 333টা হবে লাল, 333টা বেগুনি, আর 334টা হবে ইয়েলো, আমি বলে দিতে হবে। সেই অনুযায়ী ইয়ার্ন ডাইং এর লোকেরা ইয়ার্ন ডাই করে ফেলবে, ডাইং করে দিবে আমাকে। এই জন্য আমাদের ওই ফ্লো চার্টের মধ্যে আমরা লিখেছি যে সেন্ডিং টু ইয়ার্ন ডাইং সেকশন। তো ইয়ার্ন ডাইং এ কখন পাঠাবো, যদি এক কালারের ফেব্রিক হয় তখন পাঠাবো, মনে করো শুধু গ্রে ফেব্রিক, পরবর্তীতে আমি যদি ডাইং করি তখন আলাদা বিষয়, তখন তো আমার পাঠানোর দরকার পড়বে না, পড়বে? এক কালারের ফেব্রিক গুলো পাঠানোর দরকার পড়বে না। যখনই চেক আর স্ট্রাইপ ফেব্রিকের কথাটা আসবে, তখন আমাকে হিসাব করে বের করতে হবে কতটা লাল কতটা বেগুনি, এবং সেই অনুযায়ী আমাকে ইয়ার্ন বা কোন ফর্মে ইয়ার্নকে ডাইং করার জন্য সেন্ডিং টু ইয়ার্ন ডাইং সেকশন, ইয়ার্ন ডাইং সেকশনে পাঠাতে হবে। এটা কি বুঝতে পারছো? কখন আমরা ইয়ার্ন ডাইং এ পাঠাবো আর কখন পাঠাবো না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমাদের ফ্লো চার্টের মধ্যে আমরা লিখছি যে ওয়ার্পিয়ান প্রিপারেশনের পরের যে সেগমেন্ট, সেটা হচ্ছে সেন্ডিং টু ইয়ার্ন ডাইং সেকশন, লিখছি না? মানে আমরা ইয়ার্ন ডাইং সেকশনে আমাদের কোন প্যাকেজগুলো, যে প্যাকেজগুলো আমরা কোন স্পিনিং সেকশন থেকে পারচেজ করে নিয়ে আসলাম, সেই প্যাকেজগুলোকেই আমরা ইয়ার্ন ডাইং সেকশনে পাঠাবো। কারণ আমার ফেব্রিকটা হচ্ছে চেক ফেব্রিক, ধরো চেক ফেব্রিক, ধরো আমাকে বাইরে চেক ফেব্রিকের সোয়াস দিয়েছে, চেক ফেব্রিক, তাহলে আমরা ইয়ার্ন স্পিনিং সেকশন থেকে পারচেজ করার পরে এরপরে আমি কি করব, এই ফেব্রিক এই ইয়ার্নটাকে আমরা ইয়ার্ন ডাইং সেকশনে পাঠিয়ে দেবো। ইয়ার্ন ডাইং সেকশন এখন ইয়ার্ন ডাইং করবে, যেহেতু আমরা ইয়ার্ন ডাইং এর জন্য পাঠিয়েছি। ইয়ার্ন ডাইং করার জন্য আমরা কিছু ফ্লো চার্টের মধ্যে কিছু জিনিস লিখছি, যেটা হচ্ছে সফট ওয়াইন্ডিং, ইয়ার্ন ডাইং সেন্ডিং টু ইয়ার্ন ডাইং সেকশন, এরপর লিখলো কি সফট ওয়াইন্ডিং, ঠিক না? সফট ওয়াইন্ডিং জায়গা আটলো না, আচ্ছা সফট ওয়াইন্ডিং, তারপরে লিখেছি যে ইয়ার্ন ডাইং, ইয়ার্ন ডাইং, তারপরে হচ্ছে ড্রাইং, ড্রাই করে ফেলবো মানে শুকাইতে হবে, এরপর লিখছে হার্ড ওয়াইন্ডিং, ঠিক না? ফ্লো চার্টটা তোমাদের কাছে আছে, সুতরাং হার্ড ওয়াইন্ডিং, সফট ওয়াইন্ডিং, ইয়ার্ন ডাইং, ড্রাইং, হার্ড ওয়াইন্ডিং। এই যে ওয়াইন্ডিং শেষ হয়ে গেল, হার্ড ওয়াইন্ডিং। এখন এটা কোনটা কি জিনিস আসলে, হার্ড ওয়াইন্ডিং কি আর সফট ওয়াইন্ডিং কি? আমরা যে ইয়ার্ন আমাদেরকে যে ইয়ার্ন স্পিনিং সেকশন আমাদেরকে প্যাকেজ সাপ্লাই দেয় আমরা পারচেজ করার কারণে, তো তারা আমাকে যে ফর্মে প্যাকেজটা দেয় সেটা হচ্ছে কি, মনে করে কোন ফর্মে বলে দিচ্ছি যে কোন ফর্মে আমাকে প্যাকেজ দিতে হবে, কোন প্যাকেজ দিতে হবে, এটা কোন প্যাকেজ, ঠিক না? এটা ইয়ার্ন আমাকে যখন সাপ্লাই দেয় তখন ইয়ার্নের একটা কি থাকে, কোন এমটি প্যাকেজ থাকে, যেটা এরকম এমটি প্যাকেজটা কাগজের হয়, প্যাকেজ হোল্ডার যেটা, এবং সেটা কোন কনিক্যাল শেপের হয়, ঠিক না? এরকম হয়। এরপরে এখানে তারা কি করে আমাকে ইয়ার্ন জড়াই দিয়ে দেয়, যেহেতু এই অংশটুকু দেখা যায় না, এই জন্য আমরা সাধারণত দেখাই না ওটা, যেহেতু ইয়ার্ন দ্বারা সেটা ঢাকা থাকে। এখন এই প্যাকেজটাই যে কোন প্যাকেজটা আমাকে স্পিনিং সেকশন প্রোভাইড করছে, এই প্যাকেজটাকে যদি আমরা মনে করো ডাইং করতে চাই, এরকম 100টা প্যাকেজ আমরা কি করব, রেড কালারের করব। তো যদি এরকম হয় বাকেটের মধ্যে রেড কালার দিয়ে দিলাম, লেট ধরো
আর এই প্যাকেজগুলোকে আমি বাকেটের মধ্যে চুবাই দিলাম। যে প্যাকেজগুলো আমরা স্পিনিং সেকশন থেকে পাইলাম, কি ঘটনা ঘটতে পারে বোঝার জন্য বলতেছি, কি ঘটনা ঘটতে পারে। একটা বিষয় হচ্ছে ভিতরের যে প্যাকেজ হোল্ডারটা আছে যেটা কাগজের, ঠিক না, এই প্যাকেজ হোল্ডারটা কি হয়ে যাবে, যেহেতু কাগজের লিকুইড পাওয়ার সাথে সাথেই সেটা ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাবে। একটা হচ্ছে ভিতরের ইনটি প্যাকেজ হোল্ডার যেটা কাগজের, সেটা ড্যামেজ হয়ে যাবে। আর ওইটা ড্যামেজ হয়ে গেলে ফুল প্যাকেজটাই আসলে আনস্টেবল হয়ে যাবে এবং একটার সাথে একটা ইন্টাঙ্গেল হয়ে যাবে, প্যাকেজটা ফুল থাকবে না, সেটা প্যাকেজটা নষ্ট হয়ে যাবে। একটা পসিবিলিটি একটা আছে কি, যে প্যাকেজ হোল্ডার যেটা সেটা নরম হয়ে গিয়ে ড্যামেজ হয়ে যাওয়ার কারণে প্যাকেজের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, প্যাকেজটা ফুল নষ্ট হয়ে যাবে। একটা পসিবিলিটি থাকতে পারে এখানে। যদি আমরা এই প্যাকেজগুলোকে ডিরেক্টলি বাকেটের মধ্যে রেড কালার করতে চাই, তো রেড কালারের ডাইস কেমিক্যাল মিশানোর পরে আমি প্যাকেজটাকে বাকেটের মধ্যে চুবাই দিলাম, তাহলে কি ঘটতে পারে, একটা জিনিস ঘটতে পারে, সেটা হচ্ছে যে প্যাকেজের এমটি প্যাকেজ হোল্ডার যেটা আছে সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। 2 নাম্বার যে সেটা ঘটতে পারে, আনইভেন ডাইং হতে পারে। আনইভেন ডাইং কি, যেহেতু প্যাকেজটা একটা অপটিমাম ডেনসিটি মেনটেন করা আছে, ঠিক না, অপটিমাম ডেনসিটি অর্থাৎ বেশি কঠিনও না, বেশি শক্তও না, বেশি নরমও না। যেহেতু আমাকে প্যাকেজটাকে ডাইং ওয়াইন্ডিং করার সময় অপটিমাম ডেনসিটি মেনটেন করে ওয়াইন্ডিং করা হয়েছে। অটোমেটিক মেশিনগুলোর মধ্যে ডেনসিটি কি করা যায়, অ্যাড করা যায়। ডেনসিটি অ্যাড করা, অর্থাৎ ডেনসিটি, কত ডেনসিটি তুমি প্যাকেজ চাচ্ছ, তুমি যদি মেশিনে ইনপুট দিয়ে দাও, ওই প্যাকেজটা ওই ডেনসিটির হয়ে যাবে। ডেনসিটি কথাটা কি সবাই বুঝতে পারতেছো? গ্রাম পার লিটার অথবা কিলোগ্রাম পার মিটার কিউব, যে এককটা আমরা জানি, আগে ব্যবহার করেছি ফিজিক্সে, গ্রাম পার লিটার মানে একক আয়তনের ভর আর কি। একক আয়তনের ভরটা আমি ওখানে ইনপুট দিয়ে দেব, সেই অনুযায়ী প্যাকেজটার আয়তন অনুযায়ী ভর অ্যাড হয়ে যাবে। মানে মনে করো খুব যদি লুজলি ওয়াইন্ডিং করি তাহলে আয়তন বেশি হবে, ভর কম হবে, ঠিক না, মানে আয়তন বেড়ে যাবে। 1 কেজিরে বিভিন্ন আয়তনের আমরা কি করতে পারি, প্যাকেজ তৈরি করতে পারি। যদি লুজলি ওয়াইন্ডিং করি 1 কেজি প্যাকেজটা একটু বেশি আয়তনের হবে, আবার যদি হার্ড ওয়াইন্ডিং করি তাহলে 1 কেজি ভরের প্যাকেজটা একটু কি আয়তন কমে যাবে। এটাই মিন করে কি ডেনসিটির মিনিংটা এটা। যেহেতু প্যাকেজটা অপটিমাম ডেনসিটি মেনটেন করা হয়েছে, অর্থাৎ বেশি নরমও না বেশি শক্তও না, তাহলে এটাই পসিবিলিটি, এটাই বেশি ঘটবে প্রবাবলি, মোস্ট প্রবাবলি। সেটা হচ্ছে কি, ডাই লিগার গুলা খুব ভালোভাবে ইয়ার্নের সারফেসে পেনেট্রেট করবে না, অথবা ইয়ার্নের সারফেসে ডাই লিগার গুলা প্রবেশ করবে না। যার কারণে যেটা ঘটবে, কোথাও একটা শেড ভেরিয়েশন হবে, কোথাও দেখা যাবে যে ডাই লিগারটা ঢোকেই নাই, কোথাও আবার বেশি ঢুকছে, পেনেট্রেট করছে। তাহলে এই যে আনইভেন ডাইংটা হবে, আমি তো ফুল রেট পাবো না, রেটের বিভিন্ন শেড চলে আসবে, এটা করতে পারে। এই যে দুইটা জিনিস ঘটলো, একটা হচ্ছে প্যাকেজের ভিতরের যে প্যাকেজ এমটি প্যাকেজ হোল্ডার সেটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে প্যাকেজের স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, আর একটা হচ্ছে অপটিমাম ডেনসিটি অনুযায়ী ওয়াইন্ডিং করার কারণে স্পিনিং সেকশনটা একটা ডেনসিটি মেনটেন করে ওয়াইন্ডিং করছে, যেটা অপটিমাম ডেনসিটি, বেশি শক্ত না বেশি নরমও না। এই ডেনসিটি ওয়ালা প্যাকেজটাই যদি আমি ডিরেক্টলি কি বলে লিকারের ডাই লিকারের মধ্যে ইনসার্ট করি, তাহলে যেটা ঘটবে যে আনইভেন বা ইরেগুলার ডাইং হবে। এই দুইটা জিনিস না ঘটার জন্য আমরা যেটা করি, সফট ওয়াইন্ডিং করি। এই দুইটা প্রবলেম যাতে না ঘটে, একটা সফট ওয়াইন্ডিং করি। সফট ওয়াইন্ডিং এর জন্য যেহেতু এটার ডাইং করা হবে, আমরা সেক্ষেত্রে যে প্যাকেজটা ব্যবহার করি, এমটি প্যাকেজ হোল্ডার, সেটা হয় একটা প্লাস্টিকের টিউব। প্লাস্টিকের টিউব হয়, প্লাস্টিকের টিউবের হোল সারফেসের মধ্যে পারফোরেশন করা থাকে অনেকগুলা, ফুল সারফেসের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র করা থাকে, এবং এটা অবশ্যই একটা পলিমারিক ম্যাটেরিয়ালের টিউব হয়। যেহেতু ডাইং করার জন্য আমরা জানি যে টেম্পারেচার লাগে, এক এক টাইপের ইয়ার্ন ডাইং করার জন্য, ফেব্রিক ডাইং করার জন্য, অ্যাকর্ডিং টু দ্য ফেব্রিক আর ইয়ার্ন কনস্টিটিউয়েন্ট ম্যাটেরিয়াল বা ইয়ার্নের ফাইবার টাইপ অনুযায়ী ফেব্রিক ইয়ার্নকে ডাইং করার সময় বা ফেব্রিককে ডাইং করার সময় টেম্পারেচারটা কম বেশি হয়। তো অবশ্যই এই পলিমারিক ম্যাটেরিয়ালটা যেটা এমটি প্যাকেজ হোল্ডার হিসেবে কাজ করবে, সেটা টিএম বা মেল্টিং টেম্পারেচার অবশ্যই ডাইং টেম্পারেচারের থেকে বেশি হইতে হবে। মেল্টিং টেম্পারেচারটা যদি ডাইং টেম্পারেচার থেকে বেশি হয়, তো সেক্ষেত্রে এই প্লাস্টিক বা পলিমারিক টিউবটা অবশ্যই গলে যাবে না, কোনো ধরনের ড্যামেজ হবে না। তাহলে আমার এখানে প্যাকেজটা যাতে ড্যামেজ না ঘটে, এই জন্য প্যাকেজের পলিমারিক ম্যাটেরিয়ালটা সিলেকশনের সময় অবশ্যই আমাকে দেখতে হবে এই পলিমারিক ম্যাটেরিয়ালটা অথবা প্যাকেজ হোল্ডারটা যে ধরনের টেম্পারেচারে এটা ব্যবহার হবে,
সেটার থেকে এই পলিমারিক ম্যাটেরিয়ালের মেল্টিং টেম্পারেচারটা অনেক বেশি হইতে হবে, মানে টিএম যেটাকে বলি আমরা মেল্টিং টেম্পারেচার। জয় বলো, সময় শেষ, এটা বলবা। সিয়ার সাহেব বলেন, হাত তুলছো, এটা কি ইন্টেনশনালি নাকি? আসসালামু আলাইকুম স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো তো হচ্ছে মানে রেকর্ডটা অফ হয়ে গেছে। এখন যদি আরেকবার পারমিশন দিতেন তাহলে রেকর্ডটা আবার স্টার্ট করতাম। ও আচ্ছা আচ্ছা, কোভিড জয় জি স্যার। Thank you, দিয়েছি sir. পারমিশন। আচ্ছা, তাহলে আমরা এখানে ইয়ার্ন ডাইং করার জন্য যে ইমটি প্যাকেজ হোল্ডারটা ব্যবহার করব সেটা অবশ্যই একটা পলিমারিক ম্যাটেরিয়াল হতে হবে এবং তার মেল্টিং টেম্পারেচারটা ডাইং টেম্পারেচার থেকে বেশি হবে, যাতে ডাইং করার সময় ওই পলিমারিক ম্যাটেরিয়ালটা গলে না যায়, কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় প্যাকেজ হোল্ডারটা। এবং ওই প্যাকেজ হোল্ডারের হোল সারফেসে পারফোরেশন করা থাকবে, পারফোরেটেড প্যাকেজ হোল্ডার হতে হবে। এইরকম একটা প্যাকেজ হোল্ডারের মধ্যে আমরা কি করব, ইয়ার্নটাকে জড়াবো। তাহলে আমরা এখানে ইনপুটটা কি আসলে, এখানে এই যে সফট ওয়াইন্ডিং মেশিনের ইনপুটটা হচ্ছে স্পিনিং সেকশন থেকে যে প্যাকেজটা পাবো আমরা, সেটা হবে এর ইনপুট। কোন প্যাকেজটা? এখান থেকে সফট ওয়াইন্ডিং মেশিনের ভিতর দিয়ে গিয়ে এখানে যে প্যাকেজটা পাবো সেটা হবে সফট ওউন্ড প্যাকেজ। হ্যাঁ, এই যে প্যাকেজটা পাইলাম আমরা, এই যে সফট ওয়াইন্ডিং মেশিনের ভিতর দিয়ে গেল, এটা হচ্ছে ইনপুট, এটা আউটপুট, এটা হচ্ছে মেশিন, সফট ওয়াইন্ডিং মেশিন। এখানে আমরা ডেনসিটিটাকে ইনপুট দিয়ে দেব, অর্থাৎ লুজলি ওয়াইন্ডিং হয়ে যাবে। এখানে তো আসলে এই অংশের মধ্যে অপটিমাম ডেনসিটি, ইনপুট সেকশনটা তো আমরা স্পিনিং সেকশন থেকে পেয়েছি এই প্যাকেজটা, এই প্যাকেজের ডেনসিটি হচ্ছে অপটিমাম ডেনসিটি। এই প্যাকেজটাকে ইনপুট হিসেবে ব্যবহার করব সফট ওয়াইন্ডিং মেশিনের, এবং এখান থেকে ইয়ার্ন উইথড্রল হয়ে সফট ওয়াইন্ডিং মেশিনের ভিতর দিয়ে গিয়ে পরে যে আউটপুট যেটা হবে, মানে সফট ওউন্ড প্যাকেজ যেটা হবে, লুজলি ওউন্ড প্যাকেজ যেটা হবে, সেই প্যাকেজের ডেনসিটি কত হবে লুজলি যেহেতু, সেটা আমরা এই সফট ওয়াইন্ডিং মেশিনের মধ্যে ইনপুট দিয়ে দেব, এবং সেই অনুযায়ী এখানে সফট ওউন্ড হবে, অর্থাৎ লুজলি ওউন্ড হবে। লুজলি ওউন্ড হলে কি সুবিধা, যে সুবিধা আমি আগে বলেছি, যাতে ডাই লিকার বা ডাই ম্যাটেরিয়াল গুলা, ডাই লিকার গুলো বা কেমিক্যাল গুলো, ডাইং কেমিক্যাল, ডাই স্টাফ গুলো ইজিলি ইয়ার্নের হোল সারফেসে পেনেট্রেট করতে পারে। স্যার এটা একটা হচ্ছে মূল কোশ্চেন, উদ্দেশ্য। সেটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো স্যার, সফট ওয়্যারিং বলতে কি এটা বোঝানো হচ্ছে যে সাপোজ আমরা স্যার ইয়ার্ন সেকশন থেকে যে আমরা কোন প্যাকেজটা পাইলাম ওইটা তো স্যার মনে করেন টাইটলি মানে রোল করা থাকে স্যার, ওটার থেকে ডাই করার জন্য তো ঢিলা ঢালা ভাবে স্যার মানে কোন প্যাকেজ তৈরি করবো স্যার যাতে আমার ডাইটা সুবিধা করে, ডাইটা কত সুবিধা হয়, এই হ্যাঁ, জন্য দিস ইজ এটাকে সফট সফট ওয়্যারিং ওয়াইন্ডিং। বলতেছে। হ্যাঁ, এটাই সফট ওয়াইন্ডিং, এবং সের জন্য যে প্যাকেজটা ব্যবহার করবো, প্যাকেজ হোল্ডারটা, সেটা অবশ্যই পলিমারিক ম্যাটেরিয়াল বা প্লাস্টিক ম্যাটেরিয়াল হতে হবে, এবং সেটা মেল্টিং টেম্পারেচারটা ডাইং টেম্পারেচার থেকে বেশি হইতে হবে, অর্থাৎ যাতে জি, স্যার। ডাইং টেম্পারেচার মনে করো 120, এখন এই ইমটি প্যাকেজ হোল্ডারের মেল্টিং টেম্পারেচারটা যদি 120 এর থেকে বেশি না ঘটে, তাহলে তো সেক্ষেত্রে সে গলে যাবে। টিএম যদি 115 হয় তাহলে তো গলে যাবে, সে প্যাকেজ হোল্ডারটাই গলে যাবে, ঠিক না? আচ্ছা, ওইটাই তুমি যেটা জি, বুঝছো স্যার। সেটাই, যে আমরা লুজলি ওয়াইন্ডিং করি কেন, যাতে ইজিলি ডাই লিকার গুলো পেনেট্রেট করতে পারে। দিস ইজ সফট ওয়াইন্ডিং। সফট ওয়াইন্ডিং হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, আর অল্পটুকু আছে, সমস্যা নাই, আমি ছেড়ে দেব, একটু ধৈর্য ধরো। এমনি তোমার 10 মিনিট পরেই তো জয়েন করা হয় সাধারণত, তোমরা জয়েন করতে করতে 10 মিনিট পরে আমি সাধারণত শুরু করি। আচ্ছা, সফট ওয়াইন্ডিং হয়ে গেল, এখন প্যাকেজ হোল্ডার গুলো পেয়ে গেলাম, এখন আমি কি করব, ডাইং করব, ইয়ার্ন ডাইং করব। ইয়ার্ন ডাইং আসলে প্যাকেজ ফর্মে করা হয়, এটাকে প্যাকেজ ডাইংও বলা হয়। এই যে প্যাকেজ, তো ঠিক না, কোন প্যাকেজ বা চিজ প্যাকেজ ফর্মে তো আমরা পেয়ে গেলাম প্যাকেজ গুলাকে। সফট ওয়াইন্ডিং করার পরে যে সফট ওন প্যাকেজটা পাইলাম, সেটা কোন ফর্মে বা চিজ ফর্মে পাবো, এই জন্য প্যাকেজ ফর্মে যেহেতু ডাইং করা হয়, এটাকে প্যাকেজ ডাইংও বলা হয়। এখানে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে, একটা চেম্বার থাকে, ক্লোজড ভেসেলের চেম্বার থাকে। চেম্বারটা দেখতে কেমন আমি একটু ড্র করি।
এরকম অনেকগুলা টিউবুলার কি থাকে, টিউবুলার পাইপ থাকে, যেটা একটা প্লেটের উপরে বসানো থাকে মনে করো এরকম। এর নিচ দিয়ে একটা পাইপলাইন থাকে, এর ভিতর দিয়ে কি করা হয়, ডাইলিকার গুলাকে মোটর পাম্পের সাহায্যে একটা ফোর্স দিয়ে একটা প্রেসার দিয়ে পাস করা হয়। ডাইলিকার গুলো এই দিক দিয়ে খুব প্রেসার দিয়ে যাবে, এর নিচ দিয়ে দিয়ে কি করবে, এই যে টিউবুলার যে তুমি টিউব গুলা দেখতেছো, এই টিউব গুলার উপর ভিতর দিয়ে যাওয়া শুরু করবে ডাইলিকার গুলা, এবং টিউব গুলার হোল সারফেসের মধ্যে পেনেট্রেট করা পারফোরেশন করা থাকে। এই যে লম্বা টিউব গুলা এর হোল সারফেসের মধ্যে কিন্তু পারফোরেশন করা থাকে, এবং উপরের অংশটুকু, এই যে উপরের অংশগুলা সবসময় উপরের অংশগুলা সিলগালা করা থাকে, অর্থাৎ ডাইলিকার গুলো উপর দিয়ে পাস করতে পারবে না, অর্থাৎ উপরে গিয়ে আটকে যাবে। খুব যেহেতু প্রেসার দিয়ে পাস করা হয়, তাহলে কি ঘটনা ঘটবে, ডাইলিকার গুলা এই যে পারফোরেশন দিয়ে সাইডে ছড়ায় পড়বে। এই সাইডে এভাবে পারফোরেশন করা থাকে, যেহেতু খুব জোরে যদি ফোর্স দিয়ে পাঠাই দিই আমি, প্রেসার দিয়ে যদি আমরা ডাইলিকার গুলোকে পাঠাই দেই, সেটা কি করবে, এই যে টিউবগুলা আছে, টিউবগুলার সাইড দিয়ে বাইরে বের হয়ে আসবে। আচ্ছা, এই যে টিউবগুলো আছে, এই টিউবগুলোর মধ্যে আমরা ওই যে সফট ওন প্যাকেজ গুলো আছে, প্যাকেজ গুলোকে এখানে বসাই দেব। এই যে প্যাকেজ দিয়ে দিলাম, এই প্যাকেজ দিয়ে দিলাম। একটু যদি আবার ড্র করি তাহলে বুঝতে পারবো, এটা যেহেতু আমি দেখাইছি আর একটা বিষয়। এই যে একটু লক্ষ্য করো, আমি তোমাদের যে বইগুলো দেখাইছি, বইগুলো যে বলছি, এই বইগুলোতে এগুলো আছে কিন্তু, বিশেষ করে হ্যান্ডবুক অন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, ওই বইটার মধ্যে এটা পাবা, ইয়ার্ন ডাইং সেকশনে। এভাবে এভাবে ফুল প্যাকেজ গুলোকে এখানে ইন দেওয়া হয়। যেহেতু প্যাকেজ হোল্ডারের মধ্যে পারফোরেশন করা থাকে, এবং যেখানে আমরা ইনপুট দিচ্ছি সেখানেও পারফোরেশন করা থাকে, এবং ফুল টিউব চেম্বারটাকে এরকম করে ক্লোজড ভেসেল দিয়ে লাগানো থাকে। উপরের লিড, এটা ঢাকনা, একবারে চেম্বারটাকে লক করে দেওয়া হয়, এবং ভিতর দিয়ে যেহেতু ডাইলিকারকে পাস করা হয় খুব প্রেসার দিয়ে, তখন যেটা ঘটবে, ডাইলিকার গুলা এই যে টিউবের সাইড দিয়ে যেহেতু পারফোরেশন করা থাকে হোল সারফেসে, সেখান থেকে খুব খুব ফোর্সে বের হবে, এবং প্যাকেজ হোল্ডারের টিউব যেটা প্যাকেজ হোল্ডার যেটা আছে সেটার মধ্যে তো পারফোরেশন করা থাকে, তখন ওই ফুল ফোর্সে কি করবে, হোল ফেব্রিকের ইয়ার্নের সারফেসের মধ্যে ইয়ার্ন লিকার গুলা কি করবে, পেনেট্রেট করার চেষ্টা করবে, মানে কি করব, সোকিং যেটাকে বলে, ভিজে যাবে। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। আমরা জানি ডাইং এর জন্য ডাইং এর টেম্পারেচার একটা বিষয় এবং টাইম একটা বিষয়। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি অবশ্যই এটাকে অনবরত ডাইলিকার গুলো পাস করতে থাকবো, টাইম যাবে, এভাবে টেম্পারেচার একটা রেজ করতে হবে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। এরপরে যখন মনে করো ডাইং হয়ে গেল, এরপরে লিড বা ঢাকনা, উপরের ঢাকনা খুলে আমরা প্যাকেজ গুলাকে বের করব, বের করার পরে ড্রাইং করে ফেলবো, শুকায় ফেলবো। এটা কি বুঝতে পারছো প্যাকেজ ডাইং ফর্মটা কিভাবে করে? হ্যাঁ, প্যাকেজ ফর্মে। আচ্ছা স্যার এখানে একটা ডাউট কোশ্চেন আছে আর কি স্যার, ব্যাপারটা স্যার এখানে ইনার সাইড থেকে ডাইং করা হচ্ছে স্যার, ভিতরে তো স্যার প্যাকেজ হোল্ডারটা থাকে স্যার, প্যাকেজ হোল্ডার থাকলে স্যার এখানে কি ডাইং করতে স্যার একটু সময়টা কি বেশি লাগবে না, যেহেতু প্যাকেজ হোল্ডারটাকে পাস করে ডাইটাকে যাইতে হইতেছে স্যার, বাইরে থেকে প্যাকেজ করলে হোল্ডার পাস অসুবিধাটা করে কি না তো, ছিল? প্যাকেজ হোল্ডারের মধ্যে তো পারফোরেশন করা থাকে। জি স্যার থাকে, ভিতরে আছে। তারপরে তো স্যার একটা একটা আলাদা লেয়ার পার করতে হইতেছে স্যার, এই জন্য বলতেছি। ওই যে লুজলি ওয়াইন্ডিং করা থাকার কারণে প্যাকেজ হোল্ডারের গায়ে অনেকগুলো পারফোরেশন করা থাকার কারণে প্যাকেজ হোল্ডারের সাথেই যে লেয়ার গুলো আছে ওই লেয়ার গুলো সুন্দরভাবে ডাইং হয়ে যাবে। এই জন্য একটা নির্দিষ্ট টাইম পার হইতে হবে, এবং প্রেসারটা অনেক জোরে দেওয়া হয়, তো মানে অনেক জোরে বলতে এটা অপটিমাম লাগবে, কিন্তু সবগুলো অপটিমাম থাকতে হবে। হলুদ একটা ভালো জিনিস, ঠিক না? রান্না করতে হলুদ লাগে, কম দিলে রান্নার কালারটা একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না দেখতে, আবার বেশি দিলে কিন্তু খাওয়া যায় না। অপটিমাম একটা মেনটেন করতে হয় যেভাবে, অনুরূপ ভাবে এই ডাইলিকারের প্রেসারটাও অপটিমাম দিতে হবে, আদারওয়াইজ দেখা যাবে ইয়ার্ন ড্যামেজ হয়ে যাবে, ইয়ার্ন দেখা যাবে ছিঁড়ে যাবে, অর্থাৎ ইয়ার্নের মধ্যে হেয়ারিনেস ক্রিয়েট হয়ে যাবে, অনেক ধরনের প্রবলেম হতে পারে না? এই জন্য অপটিমাম এখানেও মেনটেন করতে হবে প্রেসারটাকে। ডাইলিকারের প্রেসার বা
ফোর্সটাকে আমাকে অপটিমাম লেভেল মেনটেন করতে হবে, এবং টাইম যেহেতু একটা থাকে, এমন না যে একবার দিয়েই বের করে ফেলে, এরকম না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। অর্থাৎ এখান থেকে যে ডাইলিকার গুলো নিচে পড়ে যায়, এখান থেকে যে ডাইলিকার গুলো এমন না যে নিচে পড়ে গেল না, এখান থেকে আবার একটা আলাদা লাইন থাকে, এই লাইন দিয়ে ওই অতিরিক্ত ডাইলিকার গুলোকে আবার একটা কি মিক্সিং ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়, এখান থেকে আবার পাস করা হয়। সবসময় এটা চলতেই থাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। বুঝতে পারছো? অতিরিক্ত যে লিকার জি স্যার। গুলো থাকবে সেটাকে আবার একটা লাইন দিয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, আবার সে পাম্পের সাথে আবার ওই ওই লিকার গুলাকে আবার পাঠানো হয় চেম্বারে। এরপরে ড্রাইং করে ফেলবো, মানে শুকায় ফেলবো। এরপরে যেটা হবে হার্ড ওয়াইন্ডিং। এই হার্ড ওয়াইন্ডিং মানে হচ্ছে ওই আগের ফর্মে নিয়ে যাওয়া। এখন যেহেতু আমি এটা এই হার্ড ওয়াইন্ডিং করার পরে ইয়ার্ন ডাইং সেকশন যেটা করবে, এই প্যাকেজ গুলাকে উইভিং সেকশনে পাঠাই দিবে। সেক্ষেত্রে কি করবে, ওই যে একটা হার্ড ওয়াইন্ডিং মেশিন থাকবে, সেখানে ইনপুটটা থাকবে কি, ইনপুট থাকবে হচ্ছে সফট ওয়াইন্ডিং করার কারণে যে প্যাকেজটা আসবে, মানে ডাইং করার পরে এই প্যাকেজটা ইনপুট, এখান থেকে হার্ড ওয়াইন্ডিং মেশিনের মধ্যে দিয়ে একটা তারপরে যাবে কোথায়, আউটপুটে যাবে। আউটপুটটা এখানে কি হবে, আউটপুটটা হবে হার্ড ওন প্যাকেজ। একটা হার্ড ওন প্যাকেজ। হার্ড মানে অপটিমাম লেভেলের, অপটিমাম ডেনসিটি মেনটেন করে। সেটা ওই যে স্পিনিং সেকশন থেকে যেভাবে পাইছিলাম সেই ফর্মে, বাট আগে ছিলাম গ্রে ফর্মে, এখন হয়ে যাবে কালার্ড ফর্মে। এবার প্যাকেজ হোল্ডারটা হবে কি একটা কাগজের প্যাকেজ হোল্ডার, বা হার্ড কাগজের একটা প্যাকেজ হোল্ডার হবে আগের মতো, এবং সেখানে একটা অপটিমাম ডেনসিটি মেনটেন করে কি করা হবে, ওয়াইন্ডিং করা হবে। এটাকে হার্ড ওয়াইন্ডিং বলতেছি, এবং প্যাকেজটাকে বলতেছে হার্ড ওন প্যাকেজ। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? এই যে এই পর্যন্ত, এই আজকে এই পর্যন্ত থাকবে, তো এই জন্য বলতেছি, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। হার্ড ওয়াইন্ডিং প্যাকেজ বা হার্ড ওন প্যাকেজ, হার্ড ওয়াইন্ডিং মেকানিজম ইয়ার মাধ্যমে, প্রসেসের মাধ্যমে যে প্যাকেজটা তৈরি হবে, এবং এর কারণ কি, ব্যাপারটা বুঝছো কেন করা হয়? জি স্যার। স্যার এখানে একটা কোশ্চেন করেছে, মানে আমাদের যে ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লোচারটা পড়াতেছেন স্যার, একটা পর একটা ধাপগুলো পড়াতেছেন, এখান থেকে কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে? আমাদেরকে স্যার পুরোটা ব্যাখ্যা করতে বলবে নাকি স্যার যে কোনো একটা স্টেপ বলবে এটা ব্যাখ্যা এটা করতে? স্টেপ বলতে পারি, আমি যে কোনো একটা স্টেপও বলতে পারি, যে এই স্টেপটা লেখো, বা এটা মানে কি বুঝো, এটা লেখো। এর জন্য ডিটেলস পড়াচ্ছি। এটা মানেই হচ্ছে, এই ডিটেলস পড়ানোর অর্থটাই হচ্ছে ফ্যাক্টরিতে গিয়ে যাতে অ্যাট এ গ্লান্স তুমি অনেক কিছুই বুঝতে পারো। সেটা তুমি ইয়ার্ন ডাইং সেকশনে যাও, একটা ফ্যাক্টরি ভিজিট করতে গিয়ে দেখলা যে তুমি উইভিং সেকশনও আছে, ইয়ার্ন ডাইং সেকশনও আছে। তো যদি ইয়ার্ন ডাইং সেকশনে একটা ঘুরে, মানে তুমি একবার ঢুকলা আর বের হয়ে আসলা, কি দেখলা কিছুই বুঝতে পারতেছো না, এটা যাতে না হয়। সফট ওয়াইন্ডিং মেশিন দেখলে তুমি দেখতে পারবা ডেনসিটি ওখানে শো করতেছে, বা তুমি যারা অপারেটর থাকে তাদের বলতে পারো যেখানে ডেনসিটি কত হচ্ছে। হার্ড ওয়াইন্ডিং মেশিনে গিয়ে দেখবা যে ডেনসিটি কত হচ্ছে, ডেনসিটি একটা ভেরিয়েশন আছে। তা তুমি যাতে অ্যাট এ গ্লান্স ব্যাপারটা বুঝতে পারো, এটা আমার উদ্দেশ্য। কিন্তু যাতে তুমি যখন ভিজিট করতে যাবা উইভিং ফ্যাক্টরি বা উইভিং কম্পোজিট মিল, তখন কিন্তু যাতে তুমি অ্যাট এ গ্লান্স বিষয়গুলো তোমার মাথায় চলে আসে। কারণ ওখানে তো আমরা ফেব্রিক, আমরা যখন কোনো ইন্ডাস্ট্রি ভিজিটে যাই তখন এমন তো না অনেকক্ষণ থাকি। হ্যাঁ, 2-3 ঘন্টার মতো থাকি, তার মধ্যে অনেকগুলো জিনিস দেখতে হয়, ঠিক না? যাতে তুমি মিলাইতে পারো তুমি একটা ইন্ডাস্ট্রি ভিজিট করার সময়, যে আসলে এখানে হার্ড ওয়াইন্ডিং এ কি ঘটতেছে, ডেনসিটিটা কত, সফট ওয়াইন্ডিং এ কি ঘটতেছে, ডেনসিটি কত থাকে, এবং এ কেন সফট ওয়াইন্ডিং করা হচ্ছে, কেন হার্ড ওয়াইন্ডিং করা হচ্ছে, এই বিষয়গুলো যাতে তোমাদের নলেজে থাকে। আমি এই জন্য জিস্ট কথাগুলোকে বলতেছি, যেগুলো আমার জন্য জরুরি, মানে আমার সাবজেক্টের জন্য। ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন না থাকলে আমরা কুইট করব। আগামী দিন এটা প্যাকেজ শেষ হয়ে আমরা আগামী দিন গিয়ার, বেল্ট, পুলি, শ্যাফট, লিভার, এই বিষয়গুলো পড়ানোর পরে আমরা আসল মানে এটাও ওইখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে যাবে। আর এই ফ্লো চার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট, ফেব্রিক বা উইভিং ম্যানুফ্যাকচারিং বা উইভিং টেকনোলজি বোঝার জন্য। এই ফ্লো চার্টটা বা একটা ফ্যাক্টরি অ্যাট এ গ্লান্স আমার মাথায় আমি বুঝে ফেলতে পারি যে আসলে কি ঘটতেছে মোটামুটি। এটার জন্য এই ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্টটা খুব ইম্পর্টেন্ট। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা কুইট করি। নেবির 76, নিবির না নেবির? নিবির, নিবির ধরলাম নাও। 76 আসো? সেভেন্টি সিক্স
নাই। কার কোনো কোশ্চেন আছে? নাই না? আচ্ছা ঠিক আছে, সকলকে অনেক ধন্যবাদ শোনার জন্য ধৈর্য ধরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।